তুমি নিজে যাবে নাকি আমি কোলে করে নিয়ে যাব? তোমার কাছে দুটো অপশন আছে, মামার বাড়ির আবদার, আমার বাড়ির আবদার। নির্লিপ্ত স্বরে বলল অয়ন। প্রাপ্তি ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কোথায় যাব শুনি? দুপুরে খেয়েছ? প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করল অয়ন। এই লোকটার ওপর মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয়, ইচ্ছে করে গাঁটটা মেরে মাথা ফাটিয়ে দিতে। কিন্তু আজ ঝগড়া করার মতো শক্তি বা ইচ্ছে নেই। ঝগড়া করলে পুরোটা সময় মস্তিষ্ক জুড়ে ঝগড়াই দাপিয়ে বেড়াবে, পড়ার সময় বারবার ধ্যানচ্যুত হবে। তাই গাল ফুলিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, সময় পাইনি, বিস্কিট খেয়েছি সকালে। কয়টায়? 6টায়। শুধু বিস্কিট? নামতে ইচ্ছে করছিল না, আমার কাছে শুধু বিস্কিটই আছে। অয়নের কপালে তীব্র ভাঁজ পড়ল। সে প্রাপ্তির হাতটা আরও একটু শক্ত করে ধরে হাঁটতে শুরু করে বলল, আমিও খাইনি, খিদে পেয়েছে। প্রাপ্তি বাধ্য মেয়ের মতো তার পিছু নিল। এ বাদে উপায় কি? এই লোকটার মাথার তার পুরোই ছেঁড়া, যখন তখন একটা কাণ্ড করে ফেলবে। তখন রাগ দেখিয়েও লাভ হবে না। নির্বিকার মানুষজনকে নিয়ে এই হচ্ছে যন্ত্রণা। তারা কাউকেই পরোয়া করে না। মানুষ কি ভাবলো না ভাবলো তাদের যায় আসে না। বরং মানুষ নিন্দে করলে তাদের ভাষ্য, করুক নিন্দে, একটা সময় ক্লান্ত হয়ে যাবে। ঘৃণা করতে করতে একটা সময় ওদের অন্তরও একেবারে ফাঁপা হয়ে যাবে। প্রাপ্তি অয়নের পাশে হাঁটতে হাঁটতে শুধালো, আপনার পড়াশোনা নেই? আছে। তাহলে এখানে কি করেন? অয়ন নির্লজ্জের মতো বলল, মন ভালো করতে এলাম। উফ, এজন্যই আপনার এত এত ব্যাকলগ। অয়ন এবার থামল। প্রাপ্তির দিকে চোখ ছোট ছোট করে চেয়ে গম্ভীর গলায় শুধালো, তোমার কি লজ্জা করছে আমার সাথে হাঁটতে? লজ্জার কি আছে? না, ভবিষ্যৎ টপার একটা ফেলুরামের সাথে হাঁটছে। লজ্জা করারই কথা। প্রাপ্তি হতাশ গলায় বলল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, আমার পড়ানোর পরও, আমার নোট পাবার পরও যদি আপনি লগ ক্লিয়ার না করতে পারেন, আমার নিজেকে ব্যর্থ লাগবে, হতাশ হব কিঞ্চিত। হওয়াটা উচিত। সাকসেস রেট নড়ে যাবে যে। দুটো স্টুডেন্ট, দুটো ফেলুরাম। বেশ, বল, কত সিজিপিএ চাই তোমার? প্রাপ্তির চোখ বড় বড় হয়ে গেল। অয়ন এমনভাবে বলল যেন সিজিপিএ না, যেন কোনো মুড়ির মোয়া। চাইলাম আর পেয়ে গেলাম। প্রাপ্তি তাচ্ছিল্য ভরে বলল, ভাবটা এমন করছেন যেন আমি বললেই আপনি সেই সিজিপিএ তুলে ফেলবেন। তুললাম? ফাজলামি করছেন? বলোই না, আফটারঅল ভালোবাসার হাত ধরে হাঁটার প্রসঙ্গ। প্রাপ্তি থুতনিতে হাত দিয়ে কিছু সময় ভাবল, তারপর বলল, বেশ, 3.25 তুলুন, তাতেই হবে। তুলতে পারলে কি দিবে? ও বাবা, এখানেও আমাকে পুরস্কার দিতে হবে নাকি? হবে না? আমি এত কষ্ট করব, কোনো প্রতিদান পাবো না? যা, হুদাই তাহলে এত কষ্ট কেন? বাহ রে, আপনার সিজিকে আমি কবরে নিয়ে যাব? আপনারই কাজে লাগবে। বেকুব হয়ে গেল অয়নের এমন কথায়। অয়ন একটু ঝুঁকল। প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, আমার সিজিপিএর দরকার নেই, আমার ওই ছেঁড়া সিজি নিয়ে কাজ চলবে। প্রাপ্তি তার কথা উপেক্ষা করে বলল, আচ্ছা যান, আপনার যে কোনো ইচ্ছে আমি পূরণ করব। যে কোনো ইচ্ছে? হ্যাঁ, যে কোনো ইচ্ছে। অয়ন আর একটু ঝুঁকল। স্বর খাদে নামিয়ে খুব আস্তে বলল, ভেবে বলো ভালোবাসা। দেখা গেল এমন কিছু চাই বসলাম যা তুমি কল্পনাও করনি। আমি কিন্তু খুব লোভী মানুষ। প্রাপ্তির চোখ কুঁচকে গম্ভীর স্বরে শুধালো, নিশ্চয়ই এমন কিছু চাইবেন না যা আমার সাধ্যের বাহিরে? কে জানে, এত কষ্ট করে নিশ্চয়ই ছোটখাটো কিছু চাইব না, পুরো দস্তর তোমাকেও চেয়ে বসতে পারি। অয়নের এমন কথায় চমকালো প্রাপ্তি। স্তব্ধ নয়নে কিছুটা সময় চেয়ে রইল। অয়নের ঠোঁটের কোণায় ফিচেলে হাসি। সে কি সিরিয়াস নাকি এমনি মজা করছে? প্রাপ্তি মনকে বোঝালো, আগে সিজি তুলুক তো, এগুলো হাওয়ায় বলা কথা। নিজেকে সামলে খুব সরল গলায় বলল, আচ্ছা দেখা যাবে। অয়নের ঠোঁটের হাসি বিস্তৃত হল। সে হাঁটতে লাগল। রুক্ষ হাতের ফাঁকে এখনও প্রাপ্তির নরম চিকন হাতখানা। ক্যাফেটেরিয়ার নির্ধারিত টেবিলে 3 বন্ধু বসে আছে। পলাশের মন খারাপ, সদ্য তার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, তাই সে এখনও সার্টিফাইড দেবদাস। মুখটা লম্বা করে বসে রয়েছে। পড়াশুনোর দিকে কোনো খেয়াল নেই। একটু পরপর শুধু হা হুতাশ। ভাল্লুকের মতো একটা শব্দ করে বলল, দোস্ত, ডাল সরিয়ে নে আমার সামনে থেকে। ডাল দেখলেই আমার হিদির কথা মনে পড়ে। ওর ডাল খেলেই ডায়রিয়া হতো। শিহাব মুখখানা বাঁকিয়ে তাকিয়ে পলাশের দিকে। বেচারা খুব সুন্দর করে লোকমা তুলেছিল গালে, এখন আর গিলতে পারছে না। নুহাস সান্ত্বনা দিয়ে বলল, থাক, কাঁদিস না, আমার পেটে খেজুর গাছ হলে তোকে 1 কেজি দেব। খেজুরের যা দাম। পলাশ আবার তার দুঃখ বিলাপ শুরু করল, দোস্ত, ও আমাকে বুঝেই না রে, আমার কি দোষ ছিল বল? শুধু এটুকু বলেছিলাম, তুমি আমার সাথে চিল্লাবা না, একেবারে মোটা মামার বউয়ের মতো লাগে, জাস্ট এটুকু। এটুকুতে ছেড়ে দিল। আর চিল্লাচ্ছিল কেন? আর কির জন্যে আবার? ওর হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারিনি। এই প্রশ্নের কি মানে? আমি মরে গেলে কি করবা?
আরে এটা কেমন প্রশ্ন? আগে থেকে কি করে বলি বল? তাই বলেছিলাম আগে একটু মরে যাও, তারপরই তো বলতে পারবো আমি কি করব। ব্যাস খেপে গেল আর গালাগাল শুরু করলো। এর মধ্যেই নুহাস প্রায় চিৎকার করে বলে উঠল, রাখ তোদের মরণ সমাচার। ওই দেখ। পলাশ এবং শিহাব প্রায় সাথে সাথে ওদিকে তাকালো। অরণের সাথে প্রাপ্তি ক্যাফেতে প্রবেশ করল। তারা অন্য একখানা টেবিলে বসল। নুহাস দু গালে হাত দিয়ে বলল, তোদের কি মনে হয় ওইখানে কি চলে যা আমার গার্লফ্রেন্ড আর আমার মধ্যে চলে না? পলাশ হতাশ গলায় বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। শিহাব রাগী স্বরে বলল, তোর বেতার কেন্দ্র বন্ধ রাখবি? কিভাবে করি বল? হিদি আমাকে বুঝল না, তোরা তো বুঝ। অফ যা তো ভাই, হাত জোর করছি। নুহাস পলাশের কাঁধে হাত রেখে বলল, তোকে 2 কেজি খেজুর দেব, তোর রেডিওটা একটু অফ কর, বিষয়টা বুঝতে দে। বুঝে কি থিসিস লিখবি? অয়ন প্রাপ্তির প্রেমের ওপর থিসিস? বুঝতে পারছিস? 2 পোলার অপোজিট মানুষ, যারা কিছুদিন আগেও একে অপরের চুল টানাটানি করত, তারা এখন প্রেম করছে। মনে হচ্ছে ইউনুস সাহেব আর হাসিনা একে অপরের সাথে হাত মিলাচ্ছে। না, বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। আফটার অল দ্য গ্রেট অয়ন শিকদার প্রথম প্রেম করছে বলে কথা। শিহাব নির্লিপ্ত স্বরে বলল, ও প্রেম করছে না। ব্যাট লাগবি? জিতলে কি দিবি? যা, তোর ক্যাফের বাকি পরিশোধ করে দিব। নিজেরটা কর আগে। তাহলে কি চাস? শিহাব বাঁকা হেসে বলল, সামনের সেমিস্টারে আমার সব ল্যাব রিপোর্ট তুই লিখবি, আর হারলে আমারটা আমিই লিখব। বলেই উঠে দাঁড়ালো শিহাব। নুহাসের একটু সময় লাগলো বুঝতে। যখন বুঝতে পারল, তখন শিহাবের পিঠে কষে চাপ্পড় মারল। শিহাব পিঠের জ্বলনিতে কাতরাতে থাকল। এর মধ্যে পলাশ বলে উঠল, আমার গার্লফ্রেন্ডও এভাবেই আমার পিঠে থাপ্পড় মারত। শিহাব এবং নুহাস প্রায় সাথে সাথে বলে উঠল, ক্ষমা কর ভাই, এবার তোর দুঃখ বেতার বন্ধ কর। খাওয়া দাওয়ার পর ক্যাফে থেকে বেরিয়ে গেল অয়ন এবং প্রাপ্তি। অয়ন খেয়াল করে দেখল প্রাপ্তি চড়ুই পাখির মতো অল্প একটু খাবার খেয়েই উঠে যাচ্ছিল। অয়ন তার হাত চেপে ধরে এক প্রকার জোর করেই তাকে খাওয়ালো। ক্যাফে থেকে বেরোলে অয়ন বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই কোথায় যেন চলে গেল সে। প্রাপ্তি কিছু সময় বসে রইল এসডব্লিউসি বিল্ডিংয়ের সিঁড়িতে। তার মাথাটা কেমন শান্ত শান্ত লাগছে। মনে হচ্ছে ভাগ্যিস বেরিয়েছিল, নয়তো এত সময় মাথা গরম হয়ে তাতে ডিম ভাজা যেত। মিনিট 7 পর অয়ন এক প্রকার ছুটে এলো। কোথা থেকে একটি চিরুনি কিনে এনেছে। চিরুনিটা নিয়ে প্রাপ্তিকে বলল, ওদিকে ঘুরো। কেন? প্রাপ্তি বিস্ফারিত চোখে চাইল। হতভম্ব স্বরে শুধালো। অয়ন একটু বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন কেন করো ভালোবাসা? কারণ আপনাকে আমার 2 পয়সা বিশ্বাস হয় না। অয়ন মুচকি হেসিপার কাঁধ ধরে ঘুরিয়ে দিল। আলতো করে চুল আঁচড়ে একটা বেনি করে দিতে দিতে বলল, তুমি তো নিজের যত্ন নাও না, অন্তত কাউকে তো সেই দায় নিতে হবে, না হয় আমিই নিলাম। অয়নের অকপট উত্তরের জন্য প্রস্তুত ছিল না যেন প্রাপ্তি। স্তব্ধ হয়ে গেল সে। পেছনে ফিরতে চাইল, কিন্তু মস্তিষ্ক কাজ করছে না। বুকটা কেমন ধড়ফড় করছে। এই অদ্ভুত অনুভূতিটা দানবের মতো সমস্ত হৃদয়ে ঝাঁপিয়ে পড়ল। এই অনুভূতিটার নামটা হয়তো প্রাপ্তি নিজেও জানে না। তুমি তো নিজের যত্ন নাও না, অন্তত কাউকে তো সেই দায় নিতে হবে, না হয় আমিই নিলাম। অয়নের অকপট উত্তরের জন্য প্রস্তুত ছিল না যেন প্রাপ্তি। স্তব্ধ হয়ে গেল সে। পেছনে ফিরতে চাইল, কিন্তু মস্তিষ্ক কাজ করছে না। বুকটা কেমন ধড়ফড় করছে। এক অদ্ভুত অনুভূতি দানবের মতো সমস্ত হৃদয়ে ঝাঁপিয়ে পড়ল। এই অনুভূতিটার নামটা হয়তো প্রাপ্তি নিজেও জানে না। লোকটা কি মজা করছে? আজকাল অয়নের মজাগুলো মজা লাগে না, তার কৌতুকগুলোকে মনে হয় সত্য। প্রাপ্তির কি মাথায় গণ্ডগোল হচ্ছে? হচ্ছে বোধহয়, নয়তো আজকাল এমন বেতুকা জিনিসপত্র নিয়ে সে এত ভাবছে কেন? তার কঠোর মনের বাহিরে সে লোহার দাঁড় ছিল, সেটা কি একটু একটু করে ভাঙছে? কই আগে তো কখনো কোনো পুরুষের সান্নিধ্য নিয়ে সে ভাবেনি। প্রেম, ভালোবাসা, এই বিষয়গুলো তো অবিশ্বাস্য কিছু বিশেষণ মনে হতো। অয়নের কৌতুকগুলোও একটা সময় তাকে বিরক্ত করত। বিশ্বাস হতো না একটা বিন্দুও। তবে আজকে অন্যরকম লাগছে কেন? প্রাপ্তি নিজেকে সামলে নিল। সব হরমোনার সমস্যা। মানুষের মধ্যে থাকতে থাকতে তাদের আবেগজনিত রোগ প্রাপ্তির হয়ে গিয়েছে। তার মন অন্যমনস্ক হচ্ছে, নিজের লক্ষ্যচ্যুত হচ্ছে। অয়ন সুন্দর করে বেনি করে দিল প্রাপ্তিকে। তারপর হাত জোড়া পেছনি বেঁধে একটু ঝুঁকে বলল, শোনো মেয়ে, এখন থেকে এমন চুল ছেড়ে শাকচুন্নি হয়ে থাকবে না। সময় না পেলে আমার কাছে আসবে, আমি বেঁধে দিব। আপনি কি সবার চুল বেঁধে দেন? অয়নের কপালে ভাঁজ পড়ল। চোখ ছোট ছোট করে শুধালো, সবার বলতে? আপনার চারপাশে ঘুরতে থাকা মাছিদের কথা জিজ্ঞেস করলাম। অয়ন ফিচেলে হেসে শুধালো, কোথাও কিছু জ্বলছে মনে হচ্ছে। প্রাপ্তির দৃষ্টি তীক্ষ্ণ হল। অয়ন তার মাথায় আলতো করে হাত রাখল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি যে আলাদা ভালোবাসা, সবচেয়ে আলাদা। প্রাপ্তির বুক কাঁপছে। স্থির চোখে কিছু সময় তাকিয়ে থেকে সরল স্বীকারোক্তি দিল,
আপনি আমার অভ্যেস খারাপ করে দিচ্ছেন। তাই বুঝি? তা না হয় হোক একটু, আমার ভালোবাসা বলে কথা। সবসময় মজা করতে আপনার ভালো লাগে? অয়নের ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল, মুখখানা কঠিন হয়ে গেল। গাঢ় স্বরে বলল, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? প্রাপ্তি দ্বিধায় পড়ল। অয়নের গাঢ় চাহনির দিকে তাকাতে সারা শরীরময় শিহরণ বয়ে গেল। এই কেমন অনুভূতি? নিজের এমন অবাঞ্ছিত অনুভূতিগুলোকে এড়িয়ে যে একটুখানি অয়নের মনটাকে তলিয়ে দেখবে, সেটাও পারছে না। প্রাপ্তি মানুষের ভেতরটা অনুমান করতে পারে ভালো, কিন্তু আজ সেই অনুমান শক্তিটাও কাজে আসছে না। সত্যি বলতে সাহস হচ্ছে না। সে নিজেকে সামলে বলল, আমার পড়া আছে। আচ্ছা যাও। রাকে কি হলে ডাইনিং করবে? হ্যাঁ। কেন? আপনি খাবার পাঠাবেন নাকি? পাঠালাম। প্রাপ্তি আমার থম মেরে গেল। কঠিন স্বরে বলল, দরকার নেই, রুমে যেয়ে পড়ুন। বলেই এক প্রকার ছুটে পালালো সে। অয়ন এক মনে তার যাবার পানে তাকিয়ে রইল। দৃষ্টি নরম হয়ে এসেছে, ঠোঁটের কোণে আলতো হাসি। অস্পষ্ট স্বরে বলল, তুমি যে কে আমার, তুমি তা জানো না। অয়নের পড়ার বেগ দেখে নুহাসের মাথায় হাত। সে বন্ধুকে ইহজীবনে এত পড়তে দেখেনি। হুট করে মনে হলো পরীক্ষার জয় তাদের হলের দক্ষিণের 509 নম্বর রুমেও চলে এসেছে। পড়তে হবে একটা আবহাওয়া ঘিরে ধরেছে হলের রুমটাকে। শিহাবও অবাক। শুধু পলাশ তার বিচ্ছেদে কাতর, তাই পড়াশোনা নিয়ে তার মাথা ব্যথা নেই। পলাশের রেজাল্ট তাদের 4 জনের মধ্যে সবচেয়ে ভালো, তাই তার মাথা ব্যথা কম হলেও ক্ষতি নেই। নুহাস অয়নের কপালে হাত রেখে বলল, তোর শরীর ঠিক আছে তো দোস্ত? কেন বলতো? না, তোরে গাল্লায়ও পড়ার টেবিলে বসানো যায় না তো। তা হুট করে এমন পরিবর্তন, হজম হচ্ছে নাকি না? তা ভাই, সূর্য কই দিয়ে উঠছে? টপারদের সাথে থাকতে থাকতে কি পড়ার ভূত চাপছে? নুহাসের বিদ্রুপ করে বলা কথাটা অয়ন এড়িয়ে গেল না মোটেই, বরং চেয়ারে গায়ে এলিয়ে বলল, এমনই কিছু একটা। নুহাস বিষম খেল যেন। শিহাবু ছুটে এসে অয়নের চেয়ারের পাশে বসল, চিন্তিত স্বরে বলল, তুমি হাঁচা কথা কত, প্রেম করতেছিস? অয়ন শুধু হাসল। নিজেকেই নিজে প্রশ্ন করল, প্রেম করছি? আবার নিজেই নিজেকে উত্তর দিল, না, প্রেমের মতো তুচ্ছ জিনিস অয়ন করে না। আমি তো শুধু ওর ওয়ায়ায় আটকে গেছি। নুহাস অয়নের কাঁধ ঠেলে বলল, দেখ দোস্ত, আগুন নিয়ে খেলিস না। প্রাপ্তি একটা জলজন্ত ড্র্যাগন, পুড়ায় ভস্য করে দিবে। পরক্ষণেই আবার বলল, শেষমেশ কিনা মোতালেবের ভাগ্নি। অয়ন হাসতে হাসতে বলল, ভাগ্নিটা যে মনে বাসা বেঁধে ফেলেছে। অয়নের কথাটা এটম বোমের মতো কাজ করল। পলাশ অব্দি নড়ে উঠল। 3 বন্ধু অবাক নয়নে চেয়ে বলল, মজা করছিস? আচ্ছা, সবার কি মনে হয় আমি খালি মজাই করি? হ্যাঁ, নয়তো ইউনুস সরকার হাসিনাকে শান্তির নোবেল দিবে, সেটা তো অবিশ্বাস্য। ধরে নে ইউনুস সরকার হাঁটু ভেঙে পরাজিত হয়েছে। নুহাস মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, তোকেও কালো জাদু করেছে। আমি শিওর, ওর ব্যাংক চেক করলে আমি ভুডু ডল পাবো। এটা আমাদের অয়ন হইতেই পারে না, সত্যি করে বল। অয়ন নির্লিপ্ত ভঙ্গিতে হাসছে। এদের বুঝিয়েও লাভ নেই। সে শুধু এটুকু জানে, তার জীবনে একরত্তি শান্তির নাম প্রাপ্তি। সেই মেয়ের রাগী চোখ আর তিক্তবাণীর মধ্যেও সে মায়া খোঁজে। সে হয়তো সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, নয়তো শত সুন্দরী রমণীর হৃদয়ের অধিপতি কিনা ঘেটুক মেয়ায় মোজে। রাত তখন 3টে। প্রাপ্তি পড়ায় ব্যস্ত। গণরুমে পড়ার ধ্বনি দলা পাকাচ্ছে। এক একজন তাদের ছোট টেবিল বিছানার উপর খুলে পড়ায় মশগুল। ভার্সিটির প্রথম পরীক্ষার চাপই অন্যরকম। রাইসা তখন নিজের রুম থেকে প্রাপ্তির রুমে এলো। প্রাপ্তির বিছানার কাছে এসে বলল, একটা ডাউট ছিল প্রাপ্তি, আমি একটু বসি? প্রাপ্তি তার লেখা থামিয়ে দিল। ম্যাথের ইকুয়েশনটা এখনো অর্ধেকটাই তোলা হয়েছে। চোখের চশমা ঠিক করে বলল, বসো, কি হয়েছে? আমি না এই ম্যাথটা বুঝছি না, তোমার নোট খাতাটা নিয়ে যাই? প্রাপ্তি একটু ভেবে বলল, আমি তো এখন পড়ছি, তুমি সকালে আসো না প্লিজ। অল্প সময় প্রাপ্তি, প্লিজ একটু দিবে? 6 মাস আগের প্রাপ্তি হলে হয়তো কঠিন গলায় বলতো, আমি এখন পড়ছি, সকালে ছাড়া আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু এখনের প্রাপ্তির পক্ষে এই কথাটা বলা কঠিন হয়ে দাঁড়ালো। ঘর ছাড়া এই হস্টেলে বান্ধবী বলতে শুধু রাইসাই আছে, তাই সে তাকে ফিরিয়ে দিতে পারল না। নোট খাতাটা এগিয়ে বলল, আচ্ছা, ছবি তুলে নাও। আমি তো পড়ছি, নোট খাতা নিলে আমি পড়তে পারবো না। আর কোথায় সমস্যা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। রাইসা মাথা দুলিয়ে ছবি তুলে নিল। ম্যাথের সমস্যাটা বুঝে বলল, তোমার কাছে 24 সালের প্রশ্নের সমাধান আছে? না, এখনো করিনি। করলে আমাকে দিও প্লিজ। তুমি চিন্তা করো না, আমি দিব। রাইসা নিজের রুমে আসতেই তাকে ঘিরে ধরল ডিপার্টমেন্টের অন্যরা। তারা যেন অপেক্ষাতেই ছিল রাইসা আসার। শামিমা নামক মেয়েটি বলল, প্রাপ্তির ঘরে গিয়েছিলি তাই না? রাইসা মৃদু হেসে বলল, হ্যাঁ। ও তোকে নোটের ছবি তুলতে দিয়েছে? আমাদের তো যে অ্যাটিটিউড দেখালো। আমতা আমতা করে রাইসা বলল, আসলে ও আমাকে অঙ্কটা বুঝিয়ে দিয়েছে। তাহলে আমাদেরও বুঝিয়ে দে না? রাইসা একটু বিপাকে পড়ল।
প্রাপ্তি কারোর সাথে নিজের নোট শেয়ার করে না, সে তাকে কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। সেই অবস্থাতে সে কি করে মেয়েগুলোকে বলে? কিন্তু নিজের রুমমেটদের নাও করতে পারছে না। প্রাপ্তি নিজের নোট শেয়ার করতে বারণ করেছে, কিন্তু রাইসা যদি বুঝিয়ে দেয় তাহলে নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না। রাইসা অনেক ভেবেচিন্তে বলল, আসো আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাথের পরীক্ষা বিকাল 2টায়, ভার্সিটির পরীক্ষা 2 সেটে। প্রাপ্তির 2 সেটের 4টে করে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবুও কোথাও একটা ভয় লাগছে, যদি কোনো মতে প্লাস মিস হয়ে যায়। সিটির নাম্বারটা ভালোই আছে, উপস্থিতিও সম্পূর্ণ আছে, 80 তোলা খুব কষ্টসাধ্য নয়। 1:45-এ রুমের সামনে এসে দাঁড়ালো সে, ঠিক তখনই দেখা হলো অয়নের সাথে। তাদেরও আজ সেমিস্টারের প্রথম পরীক্ষা। অয়নের সিট অন্য রুমে। প্রাপ্তিকে দেখতেই অয়ন এগিয়ে এলো। প্রাপ্তির চুলের অবস্থা বেগতিক, ওড়না গলায় ঝুলছে, জামাটাও কোনো মতে গায়ে জড়িয়ে এসেছে। তাকে দেখে বিধ্বস্ত লাগলো যেন। অয়ন হতাশ স্বরে বলল, তোমার উপর তো কালবৈশাখী চলে গেছে ভালোবাসা। অয়নের কথাকে একদম পাত্তা না দিয়ে প্রাপ্তি জিজ্ঞেস করল, পাশ করবেন তো? কেন, সন্দেহ হচ্ছে? আমি তো প্রস্তুত, কলমও এনেছি। মামু কিন্তু খুব স্ট্রিক্ট। তোমার মামুর থেকে ছিনিয়ে প্লাস উঠাবো। আফটার আর ভালোবাসাকে কথা দিয়েছি। পরীক্ষার আগে মেজাজ খারাপ করবেন না তো? প্রাপ্তির ঝাঝালো স্বর শুনে অয়ন হাসল, তারপর তার গালজোড়া নিজের হাতের আদলে নিয়ে বলল, চিন্তা করো না, আমি জানি তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষার পর আমার জন্য অপেক্ষা করো কেমন? প্রাপ্তির বুক কাঁপছে। স্থির চোখে কিছু সময় তাকিয়ে থেকে সরল স্বীকারোক্তি দিল, আপনি আমার অভ্যেস খারাপ করে দিচ্ছেন। তাই বুঝি? তা না হয় হোক একটু, আমার ভালোবাসা বলে কথা। সবসময় মজা করতে আপনার ভালো লাগে? অয়নের ঠোঁটের আশি গায়েব হয়ে গেল, মুখখানা কঠিন হয়ে গেল। গাঢ় স্বরে বলল, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? প্রাপ্তি দ্বিধায় পড়ল। অয়নের গাঢ় চাহনির দিকে তাকাতে সারা শরীরময় শিহরণ বয়ে গেল। এ কেমন অনুভূতি? নিজের এমন অবাঞ্ছিত অনুভূতিগুলোকে এড়িয়ে যে একটুখানি অয়নের মনটাকে তলিয়ে দেখবে, সেটাও পারছে না। প্রাপ্তি মানুষের ভেতরটা অনুমান করতে পারে ভালো, কিন্তু আজ সেই অনুমান শক্তিটাও কাজে আসছে না। সত্যি বলতে সাহস হচ্ছে না। সে নিজেকে সামলে বলল, আমার পড়া আছে। আচ্ছা যাও, রাতে কি হলে ডাইনিং করবে? হ্যাঁ। কেন, আপনি খাবার পাঠাবেন নাকি? পাঠালাম। প্রাপ্তি আবার থম মেরে গেল। কঠিন স্বরে বলল, দরকার নেই, রুমে যেয়ে পড়ুন। বলেই এক প্রকার ছুটে পালালো সে। অয়ন এক মনে তার যাবার পানে তাকিয়ে রইল। দৃষ্টি নরম হয়ে এসেছে, ঠোঁটের কোণে আলতো হাসি। অস্পষ্ট স্বরে বলল, তুমি যে কে আমার, তুমি তা জানো না। অয়নের পড়ার বেগ দেখে নুহাসের মাথায় হাত। সে বন্ধুকে ইহজীবনে এত পড়তে দেখেনি। হুট করে মনে হলো পরীক্ষার জ্বর তাদের হলের দক্ষিণের 509 নম্বর রুমেও চলে এসেছে। পড়তে হবে, একটা আবহাওয়া ঘিরে ধরেছে হলের রুমটাকে। শিহাবও অবাক। শুধু পলাশ তার বিচ্ছেদে কাতর, তাই পড়াশোনা নিয়ে তার মাথা ব্যথা নেই। পলাশের রেজাল্ট তাদের 4 জনের মধ্যে সবচেয়ে ভালো, তাই তার মাথা ব্যথা কম হলেও ক্ষতি নেই। নুহাস অয়নের কপালে হাত রেখে বলল, তোর শরীর ঠিক আছে তো দোস্ত? কেন বলতো? না, তোরে গাল্লায়ও পড়ার টেবিলে বসানো যায় না তো। তা হুট করে এমন পরিবর্তন, হজম হচ্ছে নাকি না? তা ভাই, সূর্য কই দিয়ে উঠছে? টপারদের সাথে থাকতে থাকতে কি পড়ার ভূত চাপছে? নুহাসের বিদ্রুপ করে বলা কথাটা অয়ন এড়িয়ে গেল না মোটেই, বরং চেয়ারে গায়ে এলিয়ে বলল, এমনই কিছু একটা। নুহাস বিষম খেলো যেন। শিহাবু ছুটে এসে অয়নের চেয়ারের পাশে বসল, চিন্তিত স্বরে বলল, তুমি হাঁচা কথা কত, প্রেম করতেছিস? অয়ন শুধু হাসল, নিজেকেই নিজে প্রশ্ন করল, প্রেম করছি? আবার নিজেই নিজেকে উত্তর দিল, না, প্রেমের মতো তুচ্ছ জিনিস অয়ন করে না, আমি তো শুধু ওর মায়ায় আটকে গেছি। নুহাস অয়নের কাঁধ ঠেলে বলল, দেখ দোস্ত, আগুন নিয়ে খেলিস না। প্রাপ্তি একটা জলজন্ত ড্র্যাগন, পুরায় ভস্য করে দিবে। পরক্ষণেই আবার বলল, শেষমেশ কিনা মোতালেবের ভাগ্নি। অয়ন হাসতে হাসতে বলল, ভাগ্নিটা যে মনে বাসা বেঁধে ফেলেছে। অয়নের কথাটা এটম বোমের মতো কাজ করল। নিজের রুমের কাছে যেতেই প্রাপ্তি একটু থমকালো। তার ক্লাসের একটি মেয়ের হাতে একটা ফটোকপির কাগজে স্পষ্ট তার হাতের লেখা। প্রাপ্তি একটু এগিয়ে আসতেই দেখল এগুলো তার নোটেরই পিডিএফ কপি। নিজের হাতের বানানো নোট চিনতে মোটেই ভুল করল না প্রাপ্তি। ভুল হবার কথাও না। রাত ভর জেগে এক একটা নোট তৈরি করেছে সে। এমন অনেক অঙ্কের সমাধান করেছে যা সাধারণত স্যাররাও এড়িয়ে গিয়েছে। সেখানে তার ভুল হবার প্রশ্নই ওঠে না। প্রাপ্তির মনে হলো কেউ বরফ গলা পানি কনকনে শীতের মধ্যে তার শরীরে ঢেলে দিয়েছে। এতটা তিক্ত অনুভূতি অন্তর্জুড়ে ছড়িয়ে গিয়েছে যে গলা অবধি সেই তেতো ভাবকা অনুভব হচ্ছে প্রাপ্তির। বিশ্বাসঘাতকতার এই তিক্ত অনুভূতি প্রথম নয় প্রাপ্তির, এমনটা আগেও হয়েছে। প্রাপ্তির এখনও মনে আছে সে তখন ক্লাস 6-এ পড়ত।
ভালো ছাত্রী হিসেবে তার জনপ্রিয়তা স্কুলময় ছিল। সারা স্কুলে সে সবচেয়ে ভালো রেজাল্ট করত। সেই কারণে শিক্ষকরাও তাকে আদর করল। জনপ্রিয়তার কারণে স্কুলে বেশ কিছু বান্ধবী হয়েছিল তার। তারা সবসময় তার সাথেই থাকত, পাশে বসত, মিষ্টি করে কথা বলতো। বন্ধুত্বের কারণে প্রাপ্তিও তাদের সহায়তা করত পড়াশোনার। তবে এই বন্ধুত্ব খুব বেশি দিন স্থায়ী হলো না। খুব দ্রুতই তাদের আসল রূপটা প্রাপ্তির সামনে চলে এলো। তারা কেবলই স্বার্থের জন্য প্রাপ্তির সাথে মিশত, মিষ্টি কথা বলতো, অথচ আড়ালে প্রাপ্তিকে নিয়ে হাসাহাসি করত। সে তাদের বিদ্রূপের, ঠাট্টার পাত্রী ছিল। তাকে নিয়ে খিল্লি ওড়ানোই তাদের সবথেকে মজার কাজ ছিল। এই সত্যতা প্রাপ্তির সামনে আসার পর থেকে বন্ধু নামক শব্দটার প্রতি ঘৃণা জন্মেছিল। মানুষ কেবল তার স্বার্থ উদ্ধারের কারণেই তার সাথে মেশে এমন ধারণা হৃদয় পোষণ করেছিল সে। অথচ রাইসাকে সে আলাদা ভেবেছিল। প্রথম দিন যখন রাইসার সাথে পরিচয় হয়েছিল, প্রাপ্তির মনে হয়েছিল বোকা সরল মেয়ে। এই মেয়ের সাথে বন্ধুত্ব করলে কখনো তার ক্ষতি হবে না। অজান্তেই প্রাপ্তির কঠিন হৃদয় রাইসাকে ভরসা করতে লেগেছিল। নিজের নোট সে রাইসাকে দিয়েছে এই ভরসায় মেয়েটি তাকে ঠকাবে না। অথচ তার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে পায়ে ঠেলে রাইসা প্রমাণ করে দিল সে কখনো প্রাপ্তির বন্ধুত্বের যোগ্যই ছিল না। প্রাপ্তি আরেকবার মানুষকে চিনতে ভুল করল। রাইসার ভালোবানুষী রূপটা তাকে ধোঁকা দিয়েছে। প্রাপ্তির নিজের উপরই রাগ হচ্ছে। সেই বেশি ভরসা করে ফেলেছিল রাইসাকে। সামান্য কথাটাও রাখেনি রাইসা। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলল। ওয়াশরুমে গিয়ে মাথায় ঠান্ডা পানি দিল। মুখ হাত ধুয়ে হলে ঢুকল 10 মিনিট পর। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করল সে। আজকাল তার মনটা প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল না হয়ে এমন তুচ্ছ ব্যাপার নিয়ে মন দ্রবীভূত হওয়ার কোনো মানেই নেই। প্রশ্ন পেতেই নিজের মস্তিষ্ককে সজাগ করে তুলল প্রাপ্তি। একটা বিশ্বাসঘাতককে নিয়ে চিন্তা করে নিজের পরীক্ষা খারাপ করবে না সে। তবে কোথাও না কোথাও তীব্র আঘাত পেয়েছে সে কারণে পারা অঙ্ক গুলিয়ে যাচ্ছে। সেই ম্যাথের সলিউশন সে চোখ বন্ধ করে করতে পারে, সেই ম্যাথের ইকুয়েশন মনে পড়ছে না। বারবার কাটাকাটি হচ্ছে। তর করে ঘামছে কপাল। ফ্যান চলছে তীব্র বেগে, অথচ মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি উচাটন! 1 ঘন্টা পর দেখা গেল প্রাপ্তির এক সেটের শুধু একটা প্রশ্নই উত্তর করা হয়েছে। এখনও তার 5টা প্রশ্ন বাকি। হাতে 2 ঘন্টা। প্রাপ্তি কলম নামিয়ে ফেলল। তার চুলের ফাঁক থেকে ঘামের রেখা ঘাড় বেয়ে নেমে এলো। ইনভিজিলেটর স্যার তার ডেস্কের কাছে এসে দাঁড়ালেন। স্মিত কণ্ঠে শুধালেন, আয়ু ওকে? প্রাপ্তি চোখ মেলে টাকালো, মাথা নাড়িয়ে বলল, জি স্যার। কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে আবার পরীক্ষার খাতায় লেখা শুরু করল প্রাপ্তি। হেরে গেলে হবে না। 2 ঘন্টার জন্য সে পৃথিবীকে ভুলে গেল। আশেপাশের শব্দ কানে আসছে না তার। নিজেকে একটা আলাদা জগতেই আটকে ফেলল সে। মস্তিষ্ক থেকে সকল চিন্তা, সকল অযাচিত ধারণাগুলো মুছে ফেলল। এখন শুধু এই 2 ঘন্টাই তার জন্য সবথেকে জরুরি, সবথেকে বেশি জরুরি। পরীক্ষা শেষ হলো। ইনভিজিলেটর স্যার এক এক করে রোল অনুযায়ী খাতা গুছাতে লাগলেন। প্রাপ্তি কিছুটা সময় প্রশ্নের দিকে তাকিয়ে রইল। কলম দিয়ে প্রশ্নের ওপর 2টো টিক দিল সে। তারপর সব গুছিয়ে নিল। রুম থেকে বেরোতেই রাইসার সাথে দেখা হলো প্রাপ্তির। তার ঠোঁটে হাসি, মুখ উজ্জ্বল। প্রফুল্ল স্বরে শুধালো, এক্সাম কেমন হলো? তুমি যা যা বলেছ তাই এসেছে, B+ কনফার্ম। প্রাপ্তি তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। তার মুখশ্রীতে অব্যক্ত রাগ, চোখে তীব্র ক্ষোভ। রাইসা এই ক্ষোভ যেন অনুধাবন করতে পারল। খানিকটা বিব্রত স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? সেটা তোমাকে বলার প্রয়োজনীয়তা বোধ করছি না। হিম ধরা স্বর, প্রচণ্ড কঠিন কণ্ঠ, কোনো নমনীয়তা নেই। রাইসা মুহূর্তের জন্য বেকুব হয়ে গেল যেন, বুঝতে পারছে না হঠাৎ এতটা রুক্ষ আচরণ কেন। প্রাপ্তি কখনো তার থেকে ক্ষুব্ধ স্বরে কথা বলে না। তার কণ্ঠে নমনীয়তা থাকে। সে কোমল স্বরেই তার সাথে কথা বলে। রাইসা তার বাহু টেনে ধরল। অবাক স্বরে শুধালো, পরীক্ষা খারাপ হয়েছে তোমার? রেগে আছো? কি হয়েছে আমাকে বলো। তোমাকে বলে কি হবে? এভাবে কথা বলছো কেন প্রাপ্তি? তোমার জন্য আমার চিন্তা হচ্ছে বলেই তো। তাচ্ছিল্য ভরে হাসল প্রাপ্তি। হাসি অক্ষত রেখে শুধালো, তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? বেস্ট জোক অফ দ্য ইয়ার। তুমি এমন করছো কেন? আমি কি করেছি? প্রাপ্তির সুচালো নয়ন এখনও দেখছে রাইসাকে। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? যখন তার অভিনয় ধরা পড়ে যায় তবুও সে অভিনয় করতেই থাকে। কি অদ্ভুত! প্রাপ্তি ভনিতা ছাড়া ক্ষুব্ধ স্বরে বলল, দেখ রাইসা, আমার নাটকবাজ পছন্দ না। তুমি আমার সাথে মিশেছ যেন আমার থেকে হেল্প পাও। তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কংগ্র্যাচুলেশনস, তোমার মোটিভ পূরণ হয়েছে। এখন থেকে আমার থেকে দূরে থাকো। আর মোটেই এই বন্ধুত্বের ঢং আমার সামনে করবে না। আমাকে নিয়ে কোনো কনসার্ন দেখাবার প্রয়োজন নেই। প্রাপ্তির কথায় হতবাক, বিস্মিত এবং একই সাথে আহত হল রাইসা।
সে কখনোই প্রাপ্তির সাথে তার ভালো ছাত্রী হওয়ার সুবাদে মেশেনি। প্রাপ্তি অদ্ভুত বিটকেলে ধরনের মেয়ে, অথচ প্রাপ্তির সাথে সখ্যতার মূল কারণ তার বাছবিচারহীন স্বভাব। প্রাপ্তির অভিযোগে তার ভিতরটা চুরমার হয়ে গেল। তাদের বন্ধুত্বের সমীকরণটা একেবারেই ভিন্ন ছিল। হ্যাঁ, সে প্রাপ্তিকে বহু কারণেই হয়তো ঈর্ষা করে, কিন্তু কখনো স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তার সাথে বন্ধুত্ব করেনি সে। রাইসার চোখ আবেগে ছলছল করতে লাগল। আহত স্বরে বলল, তুমি আমাকে মিথ্যে অপবাদ দিতে পারো না। আচ্ছা, তাহলে আমার নোটের পিডিএফ ফটোকপি বাকিদের কাছে কি করে গেল? আমার যতদূর মনে পড়ে আমি শুধু ওকেই দিয়েছিলাম সেটা। অয়ন ভাইয়াকেও আমি আমার নোট দিইনি। এই ছবিগুলো তুমি তুলেছিলে। এখন বলো, আমি তোমাকে বলেছিলাম না আমার পছন্দ না এগুলো? আমি কাউকে নিজের নোট শেয়ার করি না, শুধু তোমার রেজাল্ট যেন খারাপ না হয় সে কারণে আমি তোমাকে হেল্প করেছিলাম। তুমি কি করলে? বন্ধুত্বের প্রতিদান এভাবে দিতে হয়? এটাকে বন্ধুত্ব বলে? বন্ধুকে না বলে তার অজান্তে তাকে ঠকানোকে বন্ধুত্ব বলে? তাহলে আমি বন্ধুহীনই ভালো। তোমার মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে। তোমার থেকে বাকিরা ভালো, অ্যাটলিস্ট ভালো সাজার অভিনয় করে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল প্রাপ্তি। রাইসা তার রোষ মিশ্রিত স্বর শুনে স্তব্ধ হয়ে গেল। বিশ্বাস করতে পারছে না সে কিছুই। প্রাপ্তি যা বলেছে তার কিছুই সে জানে না। প্রাপ্তির নোট সে নিজে ব্যতীত কাউকে দেয়নি। হ্যাঁ, কেউ কোনো অঙ্কের সমাধান চাইলে সে তা দিয়েছে, ঠিক, কিন্তু প্রাপ্তির নোট সে বিলি করেনি। অথচ রাইসার গলা থেকে শব্দ বের হলো না। রাইসা কখনো কারোর সাথে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে না। কেউ তার সাথে জোরালো স্বরে কথা বললে তার চোখ ভিজে যায়, বুক কাঁপতে শুরু করে। মাথা ভারী হয়ে আছে, কিন্তু গলা থেকে স্বর বের হয় না। আজও ভিন্নতা দেখা গেল না। তার চোখ থেকে পানি পড়ছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে, মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। অন্য সময় হলে হয়তো প্রাপ্তি নরম হতো, তবে আজকের দিনটা ভিন্ন। বিশ্বাসঘাতকের মায়া কান্নায় সে গলে না, কখনোই না। করিডোরের এক কোণে দুই বান্ধবীর মনোমালিন্যের এই পর্বটা অনেকেই দেখল। কেউ কেউ বেশ আগ্রহের সাথে এই নাটকটা উপভোগ করল, তো কেউ বা এড়িয়ে গেল। ভার্সিটির বন্ধুত্বগুলো খুব বেশি স্থায়ী হয় না। প্রতিটা সেমিস্টারে নতুন নতুন সমীকরণ তৈরি হয়। 4 বছর শেষে যেদিন এই ভার্সিটির মেইন গেট থেকে সার্টিফিকেটখানা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় যে সমীকরণটা টিকে, সেটাই আসল ভার্সিটির বন্ধুত্ব। করিডোরে অনেক মানুষের মধ্যে অয়নও একজন, যে সাক্ষী প্রাপ্তি এবং রাইসার ঝগড়ার। অয়ন প্রাপ্তিকে এমন বিনা নোটিসে অ্যাটম বোম্বের মতো ফেটে পড়তে প্রথম দেখেনি বটে, তবে রাইসার সাথে এতটা কঠিন হবে এটা অকল্পনীয় ছিল। রাইসা মেয়েটাকে সে বহুদিন যাবৎ দেখছে, সরল সহজ বুদ্ধিমতী মেয়ে, অথচ সে এত বোকার মতো কিছু করবে? উপর থেকে প্রাপ্তি তার থেকে কোনো ব্যাখ্যা শুনল না। বাদীকে যদি তার পক্ষ রাখার সুযোগ না দেওয়া হয় তবে তার প্রতি অন্যায় করা হয়। এখানে বাদী তার নিজের বান্ধবী। প্রাপ্তি হনহন করে হেঁটে চলে যাচ্ছে। অয়ন তার বন্ধু মহলকে বলল, আমি আসছি। নুহাস হতাশ গলায় বলল, গার্লফ্রেন্ডের আগ্নেয়গিরি থামাতে যাচ্ছিস? দ্যাটস নট ইয়োর কাপ অফ টি। ঠিক আমার কি? তোরা তোদের চা বানা, চায়ে বিস্কুট খা, ডুবে মর, আমার কি? সন্ধ্যার সময় এগিয়ে এসেছে। আকাশের আলো ফুরিয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে। ভার্সিটি ক্যাম্পাস নিরিবিলি জায়গায় বিধায় হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। প্রাপ্তি ওড়নাকে শালের মতো জড়িয়ে সে হাঁটছে। পরীক্ষা মন্দ হয়নি, তবে মনে হচ্ছে প্লাস থাকবে না। সে লিখে শেষ করতে পারেনি। 10 মার্ক উত্তর করতে পারেনি সে। সিটি দুটির মধ্যে একটির মার্ক ফুল ছিল, আর একটি সে অ্যাটেন্ড করেনি। পরবর্তীতে স্যার রিটেস্ট নেননি। এখন রেজাল্ট আসলেই আসলে বোঝা যাবে। এর মধ্যেই বাহু টেনে ধরল কেউ। প্রাপ্তি পেছনে চাইতেই অয়ন হাঁপাতে হাঁপাতে বলল, কখন থেকে ডাকছি? উফ, কি দৌড়াটাই না করালে ভালোবাসা। ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা ছোট দোকানে বসল অয়ন এবং প্রাপ্তি। গরুর দুধের চা এবং পোড়া রুটি অর্ডার করল। প্রাপ্তির মুখ বেজার, তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে তার মন মেজাজ ভালো নেই। অয়ন মৃদু স্বরে বলল, এবার বলো তো হয়েছে কি? প্রাপ্তি ঈষৎ বিস্মিত হল, চোখ তুলে চাইল, তারপর মাথা নুইয়ে ধীর স্বরে বলল, আপনি দেখেছেন? কি দেখেছেন তা উল্লেখ ছিল না। বটেই অয়ন মৃদু হেসে বলল, হ্যাঁ দেখেছি, এখন বলো, আমি শুনছি। প্রাপ্তি একটুও দ্বিধাবোধ করল না, বরং তার সমস্ত ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা উগরে দিল। যেন এতটা সময় সে এতগুলো জিনিস বুকে চেপে রেখেছিল, সব এক এক করে ঠেলে বেরিয়ে এলো। অয়ন সবটা শুনল, খুব সতর্কতা এবং মনোযোগের সাথেই সে পুরোটা শুনল। তত সময়ে চা চলে এসেছে। চায়ের কাপটা একটু এগিয়ে দিয়ে খুব শান্ত স্বরে বলল, তুমি নিশ্চিত এই কাজটা রাইসাই করেছে? অয়নের প্রশ্নে প্রাপ্তি দিশেহারার মতো বলল, এখানে নিশ্চিত হওয়ার কি আছে? ওই নোট শুধু ওর কাছেই আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এমন কিছুও করতে পারে। মেয়েটা খুব সরল সোজা, আর যদিও করেও থাকে, তোমার মনে হয় না এটা খুব নর্মাল একটা বিষয়? এভাবে তেতে উঠল প্রাপ্তি।
বিদ্রোহী স্বরে বলে উঠল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? বারান্দায় আসো ভালোবাসা, তোমাকে দেখতে ইচ্ছে করছে। প্রগাঢ় স্বর কানে আসতেই বুকটা ধক করে উঠল প্রাপ্তির। তার হৃদস্পন্দন অকারণেই বেড়ে গেল। মুহূর্তেই মনে হলো তার গলার কাছে হৃৎপিণ্ড উঠে এসেছে, কণ্ঠনালীর কাছে এসে মুখ দিয়ে বেরিয়ে যাবার পায়তারা করছে। প্রাপ্তি জমে গেল যেন। পাপিয়া এখনো ঘুমায়নি, তার সামনে টেস্ট পরীক্ষা। সে ফজরের নামাজ পড়েই ঘুমায়। কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। অজানা ভয়ে তার স্বর হারিয়ে গেছে, অথচ অপর পাশের মানুষটি বলেই চলেছে, আসবে না ভালোবাসা, একটু দেখা দিবে না? মশা কামড়ে কামড়ে আমার অর্ধেক রক্ত শুষে নিয়েছে। এখন যদি ডেঙ্গু হয়ে আমি মরে যাই, ভূত হয়ে কিন্তু তোমার ঘায়েই উঠব। প্রাপ্তি এই পাগলটাকে বুঝাবে কি করে? তার ঘরে তো বারান্দাই নেই, আছে জানালা, সেটার সামনেও আলমারি রাখা। এই ঘরে দিনের বেলাতেও আলো ঢোকে না, চিরটাকাল লাইট জ্বালাতে হয়। প্রাপ্তি ঠোঁট ভিজালো। পাপিয়ার সামনে কথা বলতে পারছে না, গলা থেকে স্বর বের হচ্ছে না। কি জ্বালা! এমনটা হবার কোনো কারণ নেই, অথচ এমন একটা অনুভূতি হচ্ছে যেন সে লুকিয়ে চুরিয়ে প্রেম করছে, অথচ সে মোটেই অয়নের সাথে প্রেম করছে না। কি যন্ত্রণা হলো! ফোনটা তাই না কেটেই রেখে দিল। পাপিয়াকে ধমকের স্বরে বলল, এই, আমার জন্য পানি নিয়ে আয় তো। আমি তো পড়ছি ছোট আপা। যা বলছি কর, একটু উঠলে কি পড়া পালিয়ে যাবে? ভাবটা এমন যেন বিদ্যাসাগর। যা পানি নিয়ে আয়। উফ! বলেই বিরক্তি নিয়ে উঠে গেল পাপিয়া। সাথে সাথেই প্রাপ্তি ফোনটা কানে নিয়ে বলল, আপনি ঢাকায়? না। তাহলে? যে বললেন বারান্দায় আসতে। আমার আত্মা তোমাকে দেখতে চাইছে তো, তাই ভেসে ভেসে চলে গেছে। মস্করা করবেন না প্লিজ। এবার হাসতে হাসতে অয়ন বলল, আমি তোমার বাসার সামনের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছি, যেখানে একটা বড় পোস্টার আছে, হাতের লেখা শেখার নিজের বাচ্চাকে, সুন্দর করে হাতের লেখা। আপনি এই আতরাতে কি করছেন এখানে? তোমার সাথে প্রেম করতে এসেছি। বলেই আবার হাসছে লোকটা। এর মধ্যেই পাপিয়া পানি নিয়ে ঘরে এলো। তার দিকে পানি এগিয়ে দিয়ে বলল, নেও। প্রাপ্তি পানির গ্লাসটা হাতে নিল। কল কাটেনি সে, ফোনের ওপাশের মানুষটি সবই শুনছে, হয়তো সে হেসে খুন হচ্ছে। এক ঢোক পানি খেয়েই বলল, রেখে আয়। পাপিয়া চোখ মুখ কুচকে বলল, আপা তোমার সমস্যা কি? এই এক ঢোক খাওয়ার জন্য আমাকে উঠিয়েছিলে? প্রাপ্তি হিনহিনে স্বরে বলল, বসে বসে থাকতে থাকতে তোর হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে, সেগুলোকে সচল করলাম। আচ্ছা শোন, আমি ছাদে যাচ্ছি। ছাদে এই রাতে? হ্যাঁ, আমার কাপড় আছে ছাদে, আনতে ভুলে গেছি। তো সকালে এনো, এখন ওই কাপড় দিয়ে তুমি কি করবে? ভেজা কাপড় পরে কি ফ্যাশন শো করবে? এক থাবড়া মাইরে দাঁত ফেলাই দিব। যা পড়ার নাম নাই, শুধু ফটর ফটর। ধমক খেয়ে ধপাধপ পা ফেলে পানির গ্লাস রাখতে চলে গেল পাপিয়া। এদিকে প্রাপ্তি ফোনটা কানে দিয়ে বলল, আমি ছাদে যাচ্ছি, যদি সত্যি আপনি বাহিরে না থাকেন তো আপনার খবর আছে। বলেই ফোনটা কেটে দিল সে। তারপর ঘর থেকে বের হবার সময় পাপিয়াকে বলল, কেউ জিজ্ঞেস করলে বলিস আমি ছাদে আছি, গরম লাগছিল তাই হাওয়া খেতে গিয়েছি, আর আমাকে একটা ফোন দিস, আমি নেমে আসব। পাপিয়া হতবাক স্বরে শুধালো, ফোন দিব কেন? যা বলছি করবি, এত উত্তর দিতে পারবো না। বলেই বেরিয়ে গেল প্রাপ্তি। যাবার সময় খুব সাবধানে নিজের কেচি গেটের চাবি এবং কোল্যাপসেবল গেটের চাবিটা নিয়ে বের হলো। খুব ধীর পায়ে পা টিপে টিপে ছাদে উঠল প্রাপ্তি। ছাদের পশ্চিমে একটা কম ভোল্টের আলো জ্বলে, আজও সেটা জ্বলছে। ছাদের বিশাল লোহার গেটটা ঠেলে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো প্রাপ্তি। নিচে তাকাতেই দেখল ল্যাম্পপোস্টের গা ঘেঁষে সাদা শার্ট পরিহিত লম্বা পুরুষকে। ল্যাম্পপোস্টের হলদেটে আলোতে সুদীর্ঘ পুরুষটিকে কোনো মায়ার থেকে কম লাগছে না। আচ্ছা, এই মানুষটিকে কোনো সিনেমার নায়কের মতো লাগছে? অপর সংসারের অপুর মতো? হয়তো। খুব ছোটকালে সিনেমাটা দেখেছিল প্রাপ্তি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সৌম্য মুখখানা এখনও কোথাও না কোথাও তার মস্তিষ্কে এঁটেছিল। তাই তো আজ এই কৃষ্ণ আন্ধারে ল্যাম্পপোস্টের নিচে অয়নকে ঠিক তেমন লাগছে। সাধারণ, অথচ কোথাও না কোথাও এক অদ্ভুত রহস্য জুড়ে আছে। হাসি মুখের আড়ালে শত শত দুঃখকে পুঁজি করে রাখা এক যুবক। প্রাপ্তি মৃদু হাসল। কখনো অয়নকে এভাবে ব্যাখ্যা করবে জানা ছিল না। প্রাপ্তি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পুরুষটির দিকে। এত রাতে সে কোনো পুরুষকে দেখার জন্য ছাদে এসেছে, ভাবতে নিজেকে তাচ্ছিল্য করতে ইচ্ছে হলো। অথচ সে এসেছে। হঠাৎ চোখাচোখি হলো তাদের। শুভ্র মুখখানায় হাসি ছড়িয়ে গেল। সাথে সাথেই বেজে উঠল ফোন। প্রাপ্তি ফোনটা কানে দিতেই ওপাশের মানুষটি বলে উঠল, তুমি এত কাছে, তবুও কত দূরে দাঁড়িয়ে আছো। আমার মনে হচ্ছে আমি চাঁদকে দেখছি, দূর থেকে ঝলক তো দেখছি, অথচ তৃষ্ণা মিটছে না। নেশা করেছেন? তোমার মনে হচ্ছে? প্রাপ্তি মৃদু হেসে বলল, কতজনকে এই লাইন বলেছেন? অয়ন হেসে দিল। নিঃশব্দে হাসলেও প্রাপ্তি ঠিক টের পেল। অয়ন হাসি অক্ষত রেখে শুধালো, তোমার কি মনে হয়? শখানিককে তো বলেছেনই। হয়তো। লুইচ্চে কথাকার। তাই লুইচ্চের জন্য এত রাতে ছাদে দাঁড়ালে কেন? অয়নের প্রশ্নে থতমত খেল প্রাপ্তি। সত্যিই তো, সে কেন ছাদে এলো?
কত সতর্কতার সাথে এলো যেন কেউ টের না পায়। এখন 2:30টা বাজে, নিস্তব্ধ গলি, কুকুরের স্বর অদূরে শোনা যাচ্ছে। প্রাপ্তিকে কখনো ঠেলেও ছাদে পাঠানো যায়নি, তাহলে সে আজ কেন এলো? অয়ন মৃদু হেসে বলল, ভালোবাসা। হু? আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে আমি কোনো 19 বছরের যুবক, সে তার প্রেমিকার জন্য শত ক্রোশ দূর থেকে শুধুমাত্র নিজের তৃষ্ণা মিটাতে এসেছে। অথচ তুমি আমার প্রেমিকা নাও, আমিও 19 বছরের আবেগী যুবক নই। তাহলে আমি কেন তোমার জন্য 4.5 ঘন্টা জার্নি করে এসেছি বলো তো? প্রাপ্তি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তার বুক কাঁপছে, লোমগুলো কেমন দাঁড়িয়ে গেছে, হৃৎস্পন্দন প্রবল বেগে ছুটছে। অয়ন মৃদু স্বরে বললে, তুমি কিছু বলবে না ভালোবাসা? প্রাপ্তি শুকনো একটা ঢোক গিলল, নিজেকে সন্তর্পণে সামলে বলল, আপনার পরীক্ষা কেমন হয়েছে? এটাই জিজ্ঞেস করার ছিল? আর কি জিজ্ঞেস করব? অয়ন আনমনেই হাসল, তারপর বলল, আমাদের শর্ত মনে আছে তো? আগে রেজাল্ট দিক। নিজের স্টুডেন্টকে এত আন্ডার এস্টিমেট করছো? আন্ডার এস্টিমেট করছি না, তবে ওভার এস্টিমেট করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি ঢাকায় কখন এসেছেন? এই তো 1 ঘন্টা হবে। অনেক রাত হয়েছে, আপনার বাড়ি যাওয়া উচিত, কেউ দেখলে চোর ভাববে। আমার জন্য চিন্তা হচ্ছে? একেবারেই না। আপনাকে ধরে নিলে আমার কি? নিষ্ঠুর। কবে ফিরছেন? পরশুদিন, একটা কাজ আছে। তাহলে মিথ্যে কেন বলেছিলেন যে আমাকে দেখতে এসেছেন? ছাদের মৃদু আলোতে প্রাপ্তির মুখখানা খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই অনুমান করতে পারল না অয়ন যে প্রাপ্তি কি অভিমান করেছে কিনা। ফোনের কণ্ঠে ঈষৎ রাগের আভাস পেল যেন। অয়ন তাই গাঢ় স্বরে বলল, আমি তোমাকে দেখতেই এসেছি ভালোবাসা। বিশ্বাস হয় না? না। একটা আবদার করি? কিসের আবদার? একটু নিচে আসবে 5 মিনিট? কেউ দেখলে কেলেঙ্কারি হবে। হোক, একটু কেলেঙ্কারি না হলে প্রেম যে প্রেম মনে হয় না। থাক, পুরান পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি। অয়ন হো হো করে হেসে উঠল। ওদিকে নুহাসের তীক্ষ্ণ স্বর কানে এলো, হলো তো রোমিও লাইট? প্রাপ্তি ঘাড় কাটতে উকি দিতেই দেখল পঙ্গপাল হাজির, নুহাস, পলাশ এবং শিহাব। অয়ন গাঢ় স্বরে আবদার করল, শুধু 2 মিনিটের জন্য নিচে আসবে ভালোবাসা, কিছু দেওয়ার আছে। মৃদু বাতাস বইছে, আবহাওয়া নরম হয়ে গিয়েছে, কুয়াশা একটু একটু করে কুণ্ডলি পাকাচ্ছে ধরণীতে। শীত আসবে আসবে ভাব, অথচ প্রাপ্তির কপালে ঘাম। সে এক প্রকার ছুটে নিচে এসেছে, খুব সাবধানে গেট খুলেছে, উকি দিয়ে দেখেছে কেউ আছে কিনা। কেউ নেই, নিস্তব্ধতায় ঘেরা গলি। অয়ন এগিয়ে এসে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। তার পেলব গালজোরে নিজের রুক্ষ হাতের আদলি নিয়ে মৃদু স্বরে বলল, হ্যাপি বার্থডে ভালোবাসা। আজকে প্রাপ্তির জন্মদিন। হ্যাঁ, আজ 27শে অক্টোবর। অথচ প্রাপ্তির নিজেরও মনে ছিল না। বাসার কখনোই তার জন্মদিন পালন করা হয় না। দাদি বলেছেন, জন্মদিন পালন করা পাপের কাজ। এজন্য কখনো তাদের 3 বোনের জন্মদিন পালন তো দূর, কেউ কখনো উইশও করে না। হয়তো এ কারণেই প্রাপ্তির কাছে জন্মদিন কোনো বিশেষ দিন নয়। অথচ এই লোকটির কি করে মনে আছে, সে জানলই কি করে? প্রাপ্তি স্তব্ধ চোখে তাকিয়ে রইল অয়নের দিকে। অয়ন মৃদু হেসে বলল, এখন যাও। গলির একদম মাথায় 3 মাস্কেটিয়ার্স। নুহাস চাপড় মেরে হাতের মশাটাকে মেরে বলল, আচ্ছা, রোমিও লাইট প্রেম করছে, আমরা কেন মশার কামড় খাচ্ছি? শিহাব আঙ্গুলের ফাঁকে সিগারেটে একটা শুকটান দিয়ে বলল, যাতে কুকুরে দৌড়ানি দিলে বাঁচাতে পারি। পলাশ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তো ভেবেছিলাম হৃদির জন্মদিনে এমনিই ওর বাসায় 12টার সময় দাঁড়াবো, তারপর উইশ করব, কিন্তু হৃদি আমাকে ছ্যাঁকা দিল। নুহাস চরম বিরক্তি নিয়ে তাকালো পলাশের দিকে। শিহাবকে বলল, হারামজাদারে পদ্মা নদীতেই ফেলা দেওয়া উচিত ছিল। বলছিলাম ওরে নিস না, এখন সহ্য কর। বুড়িগঙ্গায় ফেলা যায়? হ্যাঁ, ফেলানো যায়। পলাশ 2 বন্ধুর দিকে চেয়ে বলল, তোরা পাষাণ্ড। এর মধ্যেই অয়ন এলো। পলাশের ঘাড়ে হাত দিয়ে বলল, কে পাষাণ্ড? তোরা সব কটা। নুহাস পলাশকে উপেক্ষা করে বলল, প্রেম করা হয়েছে? অয়ন মৃদু হেসে বলল, এখনও তো অয়ন শিকদার প্রেম করেনি। যেদিন অয়ন শিকদার প্রেম করবে, প্রেমিক সমাজ তাকে কুর্নিশ করবে। প্রাপ্তি খুব পা টিপে টিপে ঘরে আসলো। পাপিয়া তখনও সজাগ, কেউ টের পায়নি তাই হাফ ছেড়ে বেঁচেছে। সে সরাসরি বাথরুমে চলে গেল। অসম্ভব কৌতূহল তাকে ঘিরে ধরেছে। বাথরুমের দরজাটা আটকে খুব সাবধানে প্যাকেটটি খুলল। লাল প্যাকেটের মধ্যে একটা লাল বক্স এবং কিছু কদম ফুল। এই অক্টোবরে কদম ফুল কোথায় পেল অয়ন ভালিয়া? লাল বক্সটা খুলতেই প্রাপ্তির চোখ বিস্ফারিত হলো। রং বেরঙের কাচের চুড়ি। চুড়িও বুঝে এত সুন্দর হয়? প্যাকেটের নিচে 2টো চিরকুট। অয়নের গোটা গোটা হাতের লেখায় লেখা, সিন্ধুপুষ্প আর প্রেমের মধ্যে মিল কই জানো? সিন্ধুপুষ্পের মতোই হুট করে ফুটে ওঠে প্রেম, নির্বাক, কিন্তু মন জুড়ে নির্বাক। আরেকটি চিরকুটে লেখা, তোমার চুরির ঝংকার আমার হৃদয়ে ঝড় তোলে, মাতাল কালবৈশাখীর তাণ্ডব ঝড়। প্রাপ্তি ঠিক কতটা সময় চিরকুটগুলো হাতে নিয়ে বসেছিল নিজেরও জানা নেই। স্থির দৃষ্টি শুধু অপলকভাবে দেখছিল কাচের চুড়িগুলো। প্রাপ্তি চুড়ি পরে না,
সে সাজসজ্জার প্রতি চিরটাকাল উদাসীন, তাই চুড়ি দেখে গদগদ হবার কোনো কারণ নেই। অথচ সে চোখ সরাতে পারছে না। লাল বাক্সটা হাতের মধ্যে শক্ত করে ধরে বসে রইল সে। তার বুকের মধ্যে অনুভূতির ঢেউ উঠেছে। এই অনুভূতিগুলো মিশ্র, খুশি, হতাশা, আবার একচিলতে বিষণ্ণতা। জন্মদিনের প্রথম উপহার বলেই কি এই তুচ্ছ কাচের প্রতি মায়া লাগছে? জন্মদিন একটা সামান্য দিনই তো, এতদিন তো তাই ছিল। আজ ভিন্ন লাগছে কেন? প্রাপ্তি একটা অদ্ভুত রহস্য উন্মোচন করল। প্রাপ্তি আসলে রোবট মানবী নয়। তারও অনুভূতিগুলো অন্যদের মতোই সচল, শুধু প্রকার করার কোনো মাধ্যম নেই তার। যখন আবেগ প্রকাশ করে কোনো লাভ হয় না, সে আবেগ সঙ্গোপনে রাখাই শ্রেয়। প্রাপ্তিও তাই তার অনুভূতিগুলো কোথাও আটকে রেখেছিল, কোনো লুকানো প্রকোষ্ঠে হয়তো। অয়ন নামক লোকটি অজান্তেই সেই প্রকোষ্ঠের ওপর ঝুলানো জংধরা তালাটা ভেঙে দিয়েছে। বুকের মধ্যে কিছু একটা উতলে বেরিয়ে আসতে চাইল যেন। প্রাপ্তি খেয়াল করল তার চোখে তরল জমেছে। পলক ফেলতেই সেই তরল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সে কি কাঁদছে? সামান্য চুরির জন্য কাঁদছে? প্রাপ্তি নিজের অবস্থাটা টের পেয়েও নিজেকে শক্ত করতে পারল না। চোখ থেকে উষ্ণ জল গড়াচ্ছে, গাল ভিজে গিয়েছে। তবুও কান্না থামছে না। মনে হচ্ছে সারা শরীর নিংড়ে একদলা দুঃখ জড়ো হয়েছে তার চোখে। শেষ কবে কেঁদেছিল সে? বাবা যখন সবার সামনে তাকে অকারণে বকেছিলেন, মামি যখন চোর অপবাদ দিয়েছিলেন, শেষ কবে কেঁদেছিল প্রাপ্তি? মনে নেই। এই সামান্য কাচের চুড়ি কি করে তার শক্ত খোলসটা ভেঙে দিল? মানুষ শুনলে হয়তো হাসবে, তাচ্ছিল্য করবে, বিদ্রূপ করবে। প্রাপ্তির মতো মেয়ে সামান্য কাচের চুড়িতে গলে গেল, অথচ এই চুড়ি হয়তো কখনোই তার হাতে স্থান পাবে না। কিন্তু সে খুব যত্ন করে আগলে রাখবে এই চুড়ি, কারণ এই প্রথম কেউ তাকে মানুষ মনে করেছে। এই প্রথম কেউ তাকে গুরুত্ব দিয়েছে। এই প্রথম কেউ তাকে প্রাধান্য দিয়েছে। কেউ 4.5 ঘন্টা জার্নি করার পরও এই সাধারণ মেয়েটির জন্য তার বাসার নিচে এসে দাঁড়িয়েছে, তাকে উইশ করেছে। এই চুড়িগুলো সন্তর্পণে রেখে দিবে প্রাপ্তি, আর কদম ফুলগুলোকে ঠাই দিবে তার বইয়ের পাতার মধ্যে। সেখানেই ধীরে ধীরে শুকাবে তারা। প্রাপ্তি ঠিক কতটা সময় কেঁদেছে সে জানে না। মুখ ধুয়ে চোখ মুছে বাথরুম থেকে বের হলো। পাপিয়া টেবিলের ওপর ঝিমুচ্ছে, চোখ বুজে ঢুলে পড়ছে সে। সেই সুযোগে প্রাপ্তি চুড়িগুলো নিজের ড্রয়ারে রেখে দিল। কদম ফুলগুলোকে ন্যাড়া করে একটা মোটা অক্সফোর্ড ডিকশনারির ভেতরে রাখল। চিরকুটগুলো ফেলল না, সেই ডিকশনারির 235 পৃষ্ঠাতে রাখল চিরকুট জোড়া। এখনও তার কৌতূহল হচ্ছে, অক্টোবরে কদম ফুল পেল কি করে অয়ন? প্রাপ্তির মোবাইলটা ধীরে ধীরে কাঁপছে। সে সাইলেন্ট করে রেখেছিল। ফোনটা হাতে নিতেই নাটকেসের মেসেজ স্ক্রিনে ভাসল। লক খুলতেই দেখল লেখা, গিফট পছন্দ হয়েছে? উত্তরে লিখল, আপনি এই অক্টোবরে কদম পেলেন কোথায়? মিনিট একের মধ্যে মেসেজ সিন হলো। অপর পাশ থেকে মেসেজ এলো, তুমি ভুল করছো মেয়ে, এ যে সে কদম নয়, এ আমার সিন্ধু পুষ্পের অনুরাগ, শুধু তোমার তরে নিবেদন করলাম। অয়নের এসব ফাজলামি পুরো মেজাজের 12টা বাজিয়ে দেয়। এই মানুষটা সোজা সাপটাভাবে কোনো উত্তর কি দিতে পারে না? মেসেজ পড়েই একটু আগের সব অনুভূতিগুলো উবে গেল। ফলে প্রাপ্তি কড়াভাবে লিখল, মশকলা থামান, ভাব এমন যেন আমি আপনার প্রেমিকা। হতে কতক্ষণ? কখনো হবে না, কখনো না, নো, নেভার, কাভি নাহি। প্রাপ্তির মেসেজটা পড়তেই অয়নের চোখে মুখে হাসি ছড়িয়ে গেল। কিছু সময় স্ক্রিনের দিকে তাকিয়ে লিখল, তাহলে গিন্নি হয়ে যাও। প্রেম পিড়িতে আমারও বিশ্বাস নেই, শুধু সুন্দরী মেয়ে দেখলেই পিছলে যায়। তুমি না হয় গিন্নি হয়ে কর্তার লাগাম টেনে ধরলে, আমি আবার আমার গিন্নির প্রতি ভীষণ লয়াল, কোনো টুটা করব না। সবার গল্প তো প্রেম থেকে শুরু হয়, আমাদেরটা না হয় কর্তা গিন্নি হওয়ার পর শুরু হলো। এরপর আর কোনো মেসেজ এলো না। অয়ন অনেকটা সময় চেয়ে রইল, কিন্তু ওপাশের মেয়েটা কোনো উত্তর দিল না। অয়ন মোবাইলটা কপালে ঠেকিয়ে হালকা স্বরে আওড়ালো, ভালোবাসা, ভালোবাসা, আমার ভালোবাসা। 2 সপ্তাহের ছুটিটা বেশি লম্বার হলো না, চোখের পলকেই যেন শেষ হয়ে গেল। প্রাপ্তিও ফিরে এলো ক্যাম্পাসে। মজুমদার ম্যানশনের অবশ্য একটা ঝড় উঠবে উঠবে করছিল, কিন্তু মুনিরা কঠিন হস্তে তা দমন করেছেন। জামশেদ সাহেবকে কি করে তিনি বুঝিয়েছেন জানা যায়নি অবশ্য, তবে প্রাপ্তির বিয়ের যা ঝড়ের আগমনী বার্তা, তা দিক পাল্টে অন্যদিকে চলে গেছে। ফুপুরাও এবার খুব একটা নিজেদের রং দেখাতে পারেননি। বাসার মধ্যে একটা থমথমে পরিবেশ ছিল। পাপিয়া থেকে ভাষা ভাষা যা শুনল প্রাপ্তি, তা হলো বড় ফুপু নিজের ভাগ চেয়ে বসেছেন, আর জামশেদ সাহেব তাতে কঠিন গলায় না বলেছেন। ফুপুরা হলো রসুনের কোয়ার মতো, একজন আওয়াজ তুললে সবাই তোলেন। ছোট ফুপু অবশ্য একটু ঢাকার বাইরে ছিলেন, কিন্তু মেজো এবং সেজো ফুপু আন্দোলন থামাননি। তবে আন্দোলনের রেশ ছিল ম্লান, কারণ এই 2 ফুপু ইতোমধ্যেই মজুমদার ম্যানশনে থাকেন।
তারা যদি এখন সম্পদ চেয়ে বসেন তাহলে সব ভাগাভাগি হবে, তখন হয়তো তাদের থাকার জায়গা নিয়ে দোটানা শুরু হবে। ফলে তাদের গলা উঠলেও সেটার জোর ছিল না। বড় ফুপুর সাথে জামশেদ মজুমদারের কথা কাটাকাটি হয়েছে। কঠোরভাবে তাকে বলা হয়েছে মা বেঁচে থাকতে কোনো বাটোয়ারা হবে না। এবার দাদির সুতোতেও দম ছিল কম। হয়তো এসব কারণেই বিয়ে নামক দুর্যোগটা প্রাপ্তির জীবনে আসেনি। ভার্সিটিতে এসে প্রাপ্তি খেয়াল করল ভার্সিটিতে ভিন্ন রকম বাতাস বইছে। পরীক্ষা আমেজ উবে গিয়ে এক নতুন আমেজে সাজল ভার্সিটির ক্যাম্পাস। সামনে নতুনরা আসবে, অ্যাডমিশন টেস্ট হবে, সেই সাথে এক ডিপার্টমেন্টের ফেস্টিভ্যালের ধুম পড়ল। ভার্সিটির সবচেয়ে বড় ফ্যাকাল্টির মধ্যে ট্রিপল-ই, মেকানিক্যাল এবং সিভিল পড়ে, সেই সাথে সিএসির বেশ নামডাক। চিরাচরিত নিয়মে নভেম্বরের শুরুতেই তাদের নাইট নামানোর একটা উত্তেজনা শুরু হয়। নাইট বলতে যে কোনো একদিন বৃহস্পতিবার রাতে পুরো ডিপার্টমেন্টের সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করা। এই নাইটের দায়ভার সাধারণত 4th ইয়ারের সাথে, 3rd ইয়াররা পরিচালনার দায়ভার নেয়। সিএসি ডিপার্টমেন্টের 41তম বর্ষপূর্তিতে এবারের অনুষ্ঠানের একটা আলাদাই মর্ম। নাইটের পরপরই ট্যুরের একটা তাল উঠবে। এবারের ট্যুর হবে কুয়াকাটা। নতুন সেমেস্টারের সব প্রেশার যেন এসব উত্তেজনার মধ্যেই চাপা পড়ে গেল। কিন্তু ক্লাসে যেতেই প্রাপ্তির চোখ মুখ শক্ত হয়ে গেল। 2 সপ্তাহ পর রাইসার মুখোমুখি হল সে। যে রাইসা সবসময় তার পাশে বসত, সে এখন অন্য একটি মেয়ের পাশে বসেছে। রাইসার সাথে তার চোখাচোখি হলো অবশ্য। রাইসা চোখ নামিয়ে ফেলল। প্রাপ্তি একা একাই বসল। ক্লাস শুরু হলো। একে রুটিনের 4টে ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময় রাইসা মৃদুস্বরে ডাকল প্রাপ্তিকে, প্রাপ্তি শোনো। প্রাপ্তি ভ্রু কুচকে তার দিকে তাকালো, নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলো। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর গড়গড় করে বলল, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমার নোট কাউকে দিইনি। ওরা কি করে তোমার নোট পেয়েছে আমিও জানি না। আমি শাহানুরদের কনফ্রন্ট করেছি, কেউ উত্তর দেয়নি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারো। তোমার যদি এখনও মনে হয় আমি তোমার নোট বিলি করেছি, তাহলে তুমি ভুল ভাবছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে মিথ্যে অপবাদ দেব না। আমি রেজাল্ট ভালো করার জন্য তোমার সাথে কখনো মিশিনি। তোমার সাথে বন্ধুত্ব করার কারণ ছিল তুমি আমাকে জাজ করো না, আর আমি মিথ্যে বলি না। হ্যাঁ, কিন্তু তুমি কথা লুকিয়ে যাও। কি লুকিয়েছি? তুমি অয়ন ভাইয়ের ফর্মে কাজ করো, আমাকে বলনি। এটা লুকানো না। আমি কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? কাঠ গলায় শুধল প্রাপ্তি। রাইসা একটু চমকালো। সে প্রাপ্তিকে কথাটা জানায়নি, কারণ অয়নের প্রতি প্রাপ্তির ঘৃণা, বিতৃষ্ণা। সে অনর্থক ঝামেলা চায়নি, কিন্তু টাকা তারও প্রয়োজন ছিল। রাইসার এবার একটু রাগ হলো। সেও ভাবলেশছন্ন স্বরে বলল, যেমন তুমি তোমার ব্যক্তিগত জীবন কারোর সাথে শেয়ার করতে পছন্দ করো না, আমিও করি না। এটা নিশ্চয়ই দোষের কিছু না। কি বলতে চাইছো? কিছুই বলতে চাইছি না, শুধু বলছি সবার একটা সিক্রেট থাকে। অয়ন ভাইয়ের ফার্মে কাজ করাটা আমার সিক্রেট। আর আমার সিক্রেট কি শুনি? রাইসা মৃদু হাসল। সেই হাসিতে সামান্য বিদ্রুপ ছিল। বলল, সারা ক্যাম্পাস জানে প্রাপ্তি, তুমি আর অয়ন ভাইয়া প্রেম করছো। প্রাপ্তি স্তব্ধ হয়ে গেল। সাথে সাথেই বিদ্রোহ করে বলল, আমার আর অয়ন ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কি অন্ধ প্রাপ্তি? আমি দেখি না অয়ন ভাইয়া তোমার সাথে ক্যাফেতে বসেন, অয়ন ভাইয়ের সুবাদে সিনিয়র আপুদের রুমে তুমি থাকতে পারো, সবকিছু জানি আমরা। ইভেন এক রাতে তুমি ক্যাম্পাসেও আসোনি। আমি এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ এটা তোমার পার্সোনাল লাইফ। তুমি আমাকে বলবে কি না বলবে সেটা তোমার ব্যাপার। সবাই যখন তোমাকে আর অয়ন ভাইয়াকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, আমার শুনতে ভালো লাগে না। আমি কখনো তোমাকে কিছু বলিনি, কারণ আমার ধারণা ছিল তুমি এমন কিছু করছো না। আর থাকলো অয়ন ভাইয়ের ফার্মে কাজ করার ব্যাপার, আমি তোমাকে তখন বলিনি, কারণ তুমি একটা সময় অয়ন ভাইয়ের নাম শুনতে পারতে না। মনে করে দেখো, আমি তোমাকে বহুবার বলেছিলাম অয়ন ভাইয়ের ফার্মে কাজ করবে কি। আমার জানা ছিল না তোমার বন্ধু হতে হলে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও তোমাকে বলতে হবে। সেদিক থেকে ধরলে তো তোমার সম্পর্কে কিছুই জানি না। যাগ্গে, তুমি কি করো না করো সেটা তোমার ব্যাপার। আমি শুধু তোমাকে এতটুকু বলবো, আমি তোমার নোট কাউকে দিইনি। আমি বোকা হতে পারি, কিন্তু প্রতারক নই। রাইসা আর দাঁড়ালো না। প্রাপ্তি এখনও দাঁড়িয়ে রইল। রাইসার কথাগুলো হাতুড়ির আঘাতি করছে তার মাথায়। সে কিছু সময় পাথরের মতো দাঁড়িয়ে রইল। একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে অয়নের সাথে তার সমীকরণের ইতি টানবে, এবং তা এই মুহূর্ত থেকেই। রাইসা একাডেমিক ভবন ছেড়ে বহুদূর চলে এসেছে। গ্যারেজের কাছাকাছি আসতেই সে ধপ করে বসে পড়ল। বড় বড় ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের ছায়ায় এই জায়গাটায় রোদ পৌঁছায় না, ছায়াই থাকে সবসময়। গ্যারেজ, লেদার বিল্ডিং এবং মেকানিক্যাল বিল্ডিংয়ের মিলনস্থলে হিট ল্যাব। এখানে এই সময়টায় মানুষের আনাগোনা থাকে না। মাঝে মাঝে একজোড়া প্রেমিক প্রেমিকাকে দেখা যায় বটে প্রেম করতে, কিন্তু আজ বোধহয় রাইসার ভাগ্য ভালো, তাই কাউকেই দেখল না। হাঁটু গেড়ে একটা মেয়ে মাটিতে উবু হয়ে বসে আছে। ব্যাপারখানা কারোর সামনে পড়লেও লজ্জা পেত সে,
কিন্তু হাঁটতে পারছে না আর, পায়ে জোর নেই। প্রাপ্তিকে বলা কথাগুলো রাগের মাথায় গড়গড় করে ফেললেও এখন অনুতাপ হচ্ছে। অপরাধ বোধ একেবারে পিষে ধরেছে তাকে। প্রাপ্তি স্তম্ভিত, বিমূঢ় মুখটা চোখের সামনে ভাসছে। প্রাপ্তি নিজের বান্ধবীর কাছ থেকে এমন অপশব্দ হয়তো কল্পনাও করেনি সে। বান্ধবী অবশ্য তার আর এখন নয়, তাদের সম্পর্ক এখন শীতল হয়ে গিয়েছে, কিন্তু 2 সপ্তাহ আগেও তারা বন্ধু ছিল। প্রাপ্তিকে এতগুলো কথা বলাটা একেবারেই ঠিক হয়নি তার। বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাইসার উদ্দেশ্য মোটেই প্রাপ্তিকে এতগুলো কথা বলার ছিল না। সে শুধু প্রাপ্তিকে বলতে চেয়েছিল সে নির্দোষ, অথচ কতগুলো অবান্তর কথা বলে ফেলল। হয়তো এই কথাগুলো এতকাল তার মনে জমা ছিল। যখন বারবার প্রাপ্তি তাকে আঘাত করল, সেই আঘাতে তার মনের ভেতরের জমিয়ে রাখা অবান্তর কথাগুলো আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এলো। রাইসা এবং প্রাপ্তি দুজনই দুজনকে আঘাত করেছে। এই আঘাতের পর তাদের সম্পর্ক কি কখনো আগের মতো হবে? হয়তো সেই আগের সমীকরণটা কখনোই হবে না। রাইসার চোখ ভিজে এলো, আকাশ পাতাল ভেঙে কান্না পাচ্ছে। মাঝে মাঝে দূরত্ব বুঝিয়ে দেয় মানুষটি তার কতটা কাছের ছিল। ঠিক এমন সময় একটা ভারী স্বর কানে এলো। তুমি কাঁদছ কেন? পেটে ব্যথা করছে? মেডিকেলে যাবে? রাইসা চোখ তুলে তাকালো, তার চোখে ভেসে উঠল শ্যাম বর্ণের সৌম্য মুখখানা। রাইসা ঠোঁট বাঁকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। জড়ানো স্বরে বলল, আবরার ভাইয়া, আমি একটা অন্যায় করে ফেলেছি। থার্ড ইয়ারদের ছুটি প্রায় শেষের দিকে, ক্যাম্পাসে ফেরার প্রস্তুতি চলছে। ক্যাম্পাসে ফিরেই তাদের সিএসসি নাইটের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। অয়ন এই ছুটির মধ্যে একটা নতুন অফিস গৃহ খুঁজে বের করল। বেশ বড় একটা বাসা, মোট 4টে রুম। 3টে রুমে তার আন্ডারে কাজ করা ছেলেপেলেদের কাজের সেটআপ তৈরি করেছে, আর একটা তার ব্যক্তিগত রুম। আজ থেকে এখানেই থাকবে সে। নিজের ছোট্ট খাটটায় গায়ে এলিয়ে দিল অয়ন। খারাপ না ঘরটি। 4তলা বিল্ডিংয়ের 3 তলায় এই বাসাটি। অরণের রুমটা একেবারে দক্ষিণ দিকে। এই বিল্ডিংয়ের আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু জমির পর জমি। চাষের জমি নাকি এমনি ফেলানো জানা নেই, তবে কোনো সীমানা নেই। মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে মুখখানা, মন্দ লাগছে না। অনুভূতি সুতোয় টান লাগলো ফোনের শব্দে। ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর দেখে চোখ কুচকালো অয়ন। ফোন ধরতেই ওপাশ থেকে অদ্রিতার কাপা স্বর শোনা গেল। ভাইয়া, ভাইয়া, মা অজ্ঞান হয়ে গেছে। কথাখানা অনুধাবন করতে সময় লাগলো অয়নের। একটু নড়েচড়ে গম্ভীর স্বরে বলল, আবরার কোথায়? অদ্রিতা দলা পাকানো স্বরে উত্তর দিল, ছোট ভাইয়া ক্যাম্পাসে গেছে, এখনো বাসায় আসেনি। আমি ফোন করছি কিন্তু ফোন কানেক্ট হচ্ছে না, বন্ধ বলছে। বাবা বাসায় নেই, আমি কি করব বুঝছি না ভাইয়া। অয়ন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, প্যানিক করিস না। তুই কার ফোন থেকে ফোন করেছিস? দারোয়ানের। ওকে বল সিটি মেডিকেলে নিয়ে যেতে, আমি আসছি। অয়ন ফোন কেটেই ঘর থেকে বেরিয়ে গেল। আবরারকে ফোন দেওয়ার চেষ্টা করল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি রুমের বেডে মৃণালিনী শুয়ে আছে। প্রেশার লো হওয়ার জন্য সে জ্ঞান হারিয়েছিল। সুগারও কমে গিয়েছে, স্যালাইন দেওয়া হচ্ছে। আধ ঘন্টার পথ 20 মিনিটে পার করে অবশেষে উপস্থিত হলো অয়ন। মৃণালিনীর জ্ঞান এসেছে, কিন্তু শরীর দুর্বল। অদ্রিতা একটা প্লাস্টিকের চেয়ারে বসে ডাক্তারকে ব্রিফিং দিচ্ছে। আসার সময় মৃণালিনীর প্রেসক্রিপশন আনতে সে ভুলেনি। মৃণালিনীর ব্লাড প্রেশার খুবই আনস্টেবল, প্রায় বেড়ে যায় আবার কমে যায়। হৃদরোগ ধরা পড়েছে আজ 3টে বছর। ডায়াবেটিস রয়েছে 15 বছর যাবৎ। সে বড্ড অনিয়ম করে, কখনো ঠিকমতো ওষুধ খায় না। ডাক্তাররা কিছু টেস্ট করতে দিলেন। অয়ন এসে উপস্থিত হতেই অদ্রিতা তাকে জড়িয়ে ধরল। মেয়েটি এতটা সময় যতটা শক্ত হয়ে বসেছিল, সেই শক্তের খোলসটা খসে গেল। অয়ন একবার দুর্বল শায়িত মৃণালিনীর দিকে চাইল, তারপর গম্ভীর স্বরে ডিউটি ডাক্তারকে শুধালো, এখন অবস্থা কেমন বুঝছেন? উনার ডায়াবেটিসটা খুবই লো, ব্লাড প্রেশার এবং পালসও স্লো। আমরা কিছু টেস্ট করছি, যেহেতু হার্ট ডিজিজের হিস্ট্রি আছে। আশা করছি উনি সুস্থ হয়ে যাবেন, স্যালাইনটা চলুক। আর আমরা সাজেস্ট করব আজ হাসপাতালেই থাকুক। রিপোর্টগুলো আগামীকাল পেলে যদি সব নর্মাল থাকে তবে ডিসচার্জ করে দিব। অয়ন কাউন্টারে যেয়ে মৃণালিনীকে অ্যাডমিট করল। আধ ঘন্টার মধ্যেই কেবিনে শিফট করা হলো মৃণালিনীকে। বেডে সবকিছু ঠিকঠাক হলে অয়ন অদ্রিতাকে বলল, তোর বাবাকে ফোন দিয়েছ? বাবা 1 ঘন্টার মধ্যেই আসছেন। তুমি কি থাকবে এই সময়টায়? অয়ন উত্তর দিল না। রুমটিতে একটা ছোট সোফা আছে। অয়ন সেখানে বসতেই যাচ্ছিল, ঠিক তখনই মৃণালিনীর শুষ্ক গলায় ডাকল, অয়ন। মায়ের এই ডাক ঠিক কতদিন পর শুনছে অয়নের জানা নেই, হয়তো বছর বেরিয়ে গেছে। খুব অচেনা লাগছে এই মমতা। বুকের ভেতরটায় কিছু একটা ক্রমাগত আঘাত করছে, চিনচিনে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে দেহময়। এই যন্ত্রণাকে আটকানোর শক্তি নেই অয়নের, তার দম বন্ধ লাগছে। সে অদ্রিতাকে খুব নিচু স্বরে বলল, তুই একটু দেখিস, আমি বাহিরে আছি। পশ্চিম দিগন্তে রক্তিম সূর্যটা ডুবে বসছে।
অয়নের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। সিগারেটের কটুর স্বাদের কারণে নাকি অন্তর্দহনে পোড়া তিক্ততা অয়নের জানা নেই, তবে গলার কাছটাতে একটা বিশ্রী অনুভূতি দলা পাকাচ্ছে। অর্ধ খাওয়া সিগারেটটা বিশাল জানালার রেলিংয়ে পিষে ছুঁড়ে মারল অয়ন। ফোনটা বের করে ভালোবাসা নামটিতে একটা ফোন করল অয়ন, কিন্তু ওপাশ থেকে শুনল, আপনি যেই নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর চেষ্টা করুন, ধন্যবাদ। অয়ন আরও দুবার ফোন দিল, কিন্তু একই কথাটি শুনতে পেল। বিতৃষ্ণাটা ধীরে ধীরে বাড়ছে অয়নের। একবার ওই নরম গলার স্বরটা শুনলে হয়তো মনটা শান্ত হয়ে যেত, কিন্তু নিষ্ঠুর মেয়েটার ফোনই লাগছে না। অয়ন মনে মনে আওড়ালো, ভালোবাসা, প্লিজ ফোনটা ধর, প্লিজ। আবরার অবশেষে ছুটেই আসলো হাসপাতালে। তার মোবাইলের চার্জ ছিল না। সিএসসি নাইটের কাজের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ফোন দিয়েছিল। যেহেতু আবরার লোকাল, সে বন্ধ থাকা সত্ত্বেও উপস্থিত হয়েছিল। ক্যাফেতে যেয়ে যখন ফোনটা অন করল তখন আরিফুল শিকদারের ফোন এলো। মামনি হাসপাতালে শুনতেই সে একরকম ছুটে এলো হাসপাতালে। আরিফুল শিকদারও এসেছে মিনিট 5 হবে। তিনি আসার সাথে সাথেই মৃণালিনীর উদ্দেশ্যে বললেন, মৃণাল, তুমি এত অবাধ্য কেন বলো তো? নিজের খেয়াল কেন রাখো না তুমি? মৃণালিনী কোনো কথা বললেন না। তিনি ঝাপসা চোখে জানালার দিকে চেয়ে রইলেন। অয়ন এক পলক সবাইকে দেখল। এখন পরিবার পরিপূর্ণ। অয়নের এখানে প্রয়োজন নেই, সে এখন যেতে পারে। নিজের বাইকের চাবিটা পকেটে ভরতেই আরিফুল শিকদার ভারী স্বরে বললেন, অয়ন, তোমার সাথে আমার কথা আছে। অয়ন তীক্ষ্ণ চোখে তাকালো আরিফুল শিকদারের দিকে। তার মুখে বিতৃষ্ণা স্পষ্ট। অয়ন দায়সারাভাবে বলল, আপনার সময় অনেক মূল্যবান মিস্টার শিকদার। আমার মতো ভ্যাগাবন্ডের জন্য সময় নষ্ট করা উচিত হবে না, আর আমার কাজ আছে। তোমার মা অসুস্থ। অয়ন, ছেলে হিসেবে তোমার দায়িত্ব নেই? আরিফুলের স্বরের রোষ প্রকাশ পেল। অয়ন ঘাড় ঘুরিয়ে বলল, আমি বরাবরই কুলাঙ্গার, বলেই বেরিয়ে গেল সে। কেবিন থেকে বেরোতেই চোখ মুখ শক্ত হয়ে গেল অয়নের। পৃথিবী না জানলেও সে জানে তার ভেতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে। ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঝুলছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টারের রেজাল্ট। প্রাপ্তির রেজাল্ট 3.95 সিজিপিএ। সে প্রথম হয়নি, যে প্রথম হয়েছে তার সিজিপিএ 3.96। ম্যাথমেটিক্স 4 ক্রেডিটের কোর্স ছিল। প্রাপ্তি সেটা A+ মিস করেছে। রাইসার সিজিপিএ 3.13 এসেছে। সে নিজের রেজাল্টটা দেখেই একবার প্রাপ্তির দিকে তাকালো। প্রাপ্তির মুখ শক্ত হয়ে আছে। প্রাপ্তির ম্যাথে মিস না আসলে তার রেজাল্ট 4 হতো, সে প্রথম হতো। প্রাপ্তির রেজাল্ট অন্যের কাছে হয়তো হাতে চাঁদ পাওয়ার মতো, অথচ প্রাপ্তির মুখ একেবারে শক্ত। সে রেজাল্ট দেখেই নিচে নেমে এলো। করিডোরে তার অয়নের সাথে দেখা হলো। অয়নেরদেরও রেজাল্ট বেরিয়েছে। সে 3.27 পেয়েছে। একেবারে নাক বরাবর ছুঁয়েছে রেজাল্ট। রেজাল্ট দেখেই প্রাপ্তিকে তাদের শর্ত স্মরণ করাতে অয়ন এলো। প্রাপ্তিকে দেখেই বলল, ভালোবাসা, তোমার ছাত্র কিন্তু 3.27 পেয়েছে, 0.02 বেশি। ব্যাকলগের সাবজেক্টও B+, মানে হাইয়েস্ট তুলেছি। আমাদের শর্ত মনে আছে তো? প্রাপ্তি এক দফা দেখল অয়নকে, তারপর শান্ত স্বরে বলল, অভিনন্দন, তাহলে কাজ শেষ। আজ থেকে আমার এবং আপনার পথ ভিন্ন। আজ থেকে আমার কোনো প্রয়োজনে আপনাকে হাতেম তাইয়ের ভূমিকা পালন করতে হবে না। আশা করি আমাদের আর দেখা হবে না এবং আমাকে আপনি আর বিরক্ত করবেন না। আশা করি আমাদের আর দেখা হবে না এবং আমাকে আপনি আর বিরক্ত করবেন না। অয়ন স্তব্ধ হয়ে গেল, থম মেরে দাঁড়িয়ে পড়ল। এমন কিছু একটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। অয়নের পলক পড়ল না, চোখের মনি সরল না। সে নিশ্চিত হতে চাইল যেন, কি বললে? বললাম, এখন থেকে আমাকে আপনার প্রয়োজন নেই, তাই আমাদের দেখা হবার কথা বলারও প্রয়োজন নেই। প্রাপ্তি চলে যাবার জন্য পা বাড়াতেই একটা অদ্ভুত কাজ করল অয়ন। শান্ত, সংযত, সুশীল মানুষটি খপ করে তার বাহু চেপে ধরল। প্রাপ্তি প্রথমে বিস্মিত হলো। আশ্চর্যে তার মুখের রং পাল্টে গেল। অয়নের অবশ্য সেদিকে যেন কোনো খেয়াল নেই। এক প্রকার প্রাপ্তিকে টেনেই একাডেমিক ভবন থেকে বেরিয়ে গেল। প্রাপ্তি ছটফটিয়ে বলল, অয়ন ভাই, আমার হাত ছাড়েন। অয়নের কানে কিছু গেল না যেন। একেবারে টেনে টেনিস কোর্টের পাশের ওয়ার্কশপে নিয়ে গেল। পানির ট্যাঙ্কের এদিকটায় মানুষের আনাগোনা নেই। এখন ক্লাসের সময়, তাই কাকপক্ষীর দেখাও মেলাভার। অয়ন তাকে দেওয়ালে ঠেসে গম্ভীর স্বরে শুধালো, এবার বলো, কি হয়েছে? প্রাপ্তি থতমত খেল। মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। ঘনীভূত হয়েছে এক অজানা ভয়। ভয়ের উৎস অয়নের শীতল চোখ। তার শীতল চোখের ধারালো দৃষ্টি প্রাপ্তিকে জমিয়ে দিচ্ছে। তবু সাহস সঞ্চয় করে বলল, এসব কি পাগলামি করছেন? তার উত্তরে অয়ন খুব শান্ত গলায় বলল, তুমি আমার পাগলামি দেখোইনি। পাগলামি না দেখতে চাইছে তোমার ফাজলামিগুলো বন্ধ করো। আমি ফাজলামি করছি? করছো না? তাহলে একটু আগে ওসব বললে কেন? ভুল কি বলেছি? আমাদের দুজনের স্বার্থ উদ্ধার হয়েছে, তাই একটা ক্লিন ক্লোজার চাই। ক্লিন ক্লোজার? অরণের কণ্ঠে হালকা বিদ্রুপ ফুটে উঠল যেন। প্রাপ্তি ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করল। খুব স্বাভাবিক
স্বরে বলল, আমি তো বুঝছি না আপনি এমনভাবে রিয়্যাক্ট কেন করছেন। এটাই হবার কথা ছিল। আমরা না ক্লাসমেট, না আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। সাখাবাত স্যার জোর করায় আমি বাধ্য হয়ে আপনাকে পড়িয়েছি। আমার টাকার দরকার ছিল, আপনার আমাকে প্রয়োজন ছিল। আমাদের মধ্যকার সম্পর্কটা এটাই তো। এছাড়া আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু আছে। বলতে গেলে এক প্রকার ঠেকায় পড়েই অয়ন আহত স্বরে শুধালো, আমি তোমার ঠেকা ছিলাম আর আমি আপনার মজার খেলনা? অয়নের চোখের দৃষ্টি গাঢ় হলো, অব্যক্ত বেদনা ফুটে উঠল সেই বাদামি চোখগুলোতে। চোয়াল শক্ত হয়ে গেল রাগে। প্রাপ্তির বাহুতে চাপ দিয়ে বলল, তোমার তাই মনে হয়? প্রাপ্তি সাথে সাথে উত্তর দিতে পারল না। হাতের যন্ত্রণা নাকি অশান্ত হৃদয়ের ছলনা জানা নেই, তবে এক শুকনো বেদনার রেখা দেখা গেল তার চোখে। চোখে চোখ পড়ল, কোনো কথা হলো না। অথচ প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, হ্যাঁ, অস্বীকার করবেন আপনি। আমাকে জ্বালানো উত্তক্ত করাই আপনার মোটিভ ছিল না? নাকি ভালোবাসা বলতে বলতে আপনি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন? প্রাপ্তির চোখ থেকে চোখ সরালো না অয়ন। তার চোখের বেদনাগুলো আরো স্পষ্ট হলো যেন। প্রাপ্তিও চোখ সরালো না, বাদামি চোখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ব্যথায় হাত ধরে এসেছে, পুরুষালী শক্ত হাতের পিষ্টনে বাহু লাল হয়ে গেছে। কিছু মুহূর্ত বাদে অবশেষে তার হাত ছাড়ল অয়ন। ভারী স্বরে বলল, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। প্রাপ্তির বুকখানা ধক করে উঠল, গলার কাছে তেতো অনুভূতিটা ছড়িয়ে গেল যেন ভেতর অব্দি। বুকের ভেতরে এক চিনচিনে ব্যথা অনুভূত হলো, ঠোঁটের কোনায় তিক্ত হাসি ফুটে উঠল। একটু সময় নিয়ে ক্লান্ত স্বরে বলল, আমিও না, আমার সময় আছে না আগ্রহ। প্রাপ্তির দাঁড়াতে ইচ্ছে হলো না, তাই ব্যস্ত গলায় বলল, আমার ক্লাস আছে, আসছি। অয়ন সেখানেই দাঁড়িয়ে রইল। প্রাপ্তি চলে যাচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্রাপ্তির যাবার পানে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে প্রতিনিয়ত তার বুকের উপর আঘাত করছে। চোখ জ্বালা করছে। একটা সময় প্রাপ্তি ঝাপসা হয়ে গেল। অয়ন সিগারেট বের করলো, ধরালো বটেই, কিন্তু একটু পরেই তা ছুঁড়ে মারল। রাগে গা কাঁপছে। মেয়েটি কি সত্যি ভাবে সে অয়নের খেলনা ছিল? আর সেই সময়গুলো তারা একসাথে কাটিয়েছে, সেগুলো কি মিথ্যে? দুপুরের সময় ক্যাফেটেরিয়ার ভিড় থাকে অন্যরকম। কোনো টেবিল ফাঁকা নেই। পলাশ, নুহাস এবং শিহাব ক্যাফেতে ঢুকেই চোখ বোলালো। অয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় থেকে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট একবার পিয়নকে দিয়ে তার খোঁজ নিয়েছে। কিছুদিন পরই ভোট হবে। ডিপার্টমেন্টের কালচারাল সেক্রেটারি এবং অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচন হবে। চতুর্থ বর্ষের ভিপি এবং জিএস নির্বাচন হয়ে গেছে। এখন তৃতীয় বর্ষের পালা। কালচারাল সেক্রেটারি হিসেবে দুটো নাম উঠেছে। একজন শুভ, ছেলেটি সবসময় থিয়েটারের সাথে জড়িত। আরেকটি নাম অয়নের। অয়নের নামটা আবরার দিয়েছে, কারণ অয়নের একটা আলাদাই জনপ্রিয়তা আছে। সে প্রোগ্রাম অর্গানাইজে বেশ পটু, সে কারণেই অফিস থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। অথচ বিরহের নায়ক কোথায় হাওয়া হয়ে গেছে কেবল স্রষ্টাই জানেন। অনেক খোঁজার পর অয়নকে পাওয়া গেল SWC এর দোতলায়। রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে সে। তার দৃষ্টি খাজার পুকুরের দিকে স্থির। একটু পরপর বেনসন সিগারেট ধরাচ্ছে আর নিচে ফেলছে। নুহাস দুবার ডাকলো কিন্তু সাড়া পেল না। নুহাস এগিয়ে গিয়ে ধাক্কা মেরে বলল, তোর কান কি সাইলেন্ট মোডে আছে? শুনোস না কেন? নুহাসের ধাক্কায় অয়ন শান্ত দৃষ্টিতে চাইল। তার মুখ চোখ শক্ত, দৃষ্টি শূন্য, বিষণ্ণ। নুহাস থতমত খেল তার মুখভাব দেখে। বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, 3.27 পাওয়ার পরও কার মুড অফ থাকে? অয়ন তার প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, মানুষ এমন কেন রে? মুখেই কেন বলতে হবে আমার? মন বুঝে না কেন? সারা দিন তাকে একবার দেখার জন্য আমি হেদিয়ে মরছি, আর সে কিনা কত সহজে বলে দিল আমি তার ঠেকা আর সে আমার শখের খেলনা। অন্য কেউ হলে ঠিক মুখটা ভেঙে দিতাম, কিন্তু ওর কাছে আসলেই তো আমি আমাকে ভুলে যাই। নুহাস কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। একটু পর তার ঠোঁটে হাসি ফুটে উঠল। নুহাস হাসছে। তার হাসি দেখে ব্রহ্মতালু জ্বলে উঠল অয়নের। কড়া স্বরে বলল, হাসছিস কেন? এতকাল শুধু শুনেছি কার্মা ইজ এ বিচ, আজ সাক্ষাৎ সংজ্ঞাসহ উদাহরণ দেখছে। অয়নের ভ্রু কুঁচকে গেল। নুহাস তার রাগী দৃষ্টিকে অগ্রাহ্য করে বলল, তুই কে বলেছিস আমি তেলাপোকার কথা বলছিস? তুই তেলাপোকার কথা বলছিস? সারা ক্যাম্পাস জানে তোদের কথা। অয়ন নড়ে চলে উঠল। তার কপালে তীব্র ভাঁজ পড়ল। অবাক সুরে শুধালো, সারা ক্যাম্পাস জানে মানে সারা ক্যাম্পাস জানে তোরা রিলেশনে আছিস। তোদের একসাথে ক্যাফেতে দেখা যায়, এখানে দেখা যায়। প্রেম পুকুরে বসে তুই তার চুল আছড়ে দিস, ঘাসে মুখ দিয়ে তো কেউ চলে না। কখনো মোটা মামার দোকানে বসিস, কত কি শোনা যায়। তোরা নাকি একসাথে, বলেই গলা ঝাড়লো। তারপর বলল, আই গেস তেলাপোকাও এগুলো শুনেছে, এই জন্যই তোর থেকে দূরে থাকতে চায়। এসব কে ছড়াচ্ছে? অরণের স্বর বদলালো যেন। তার গলার শিরা ফুলে উঠেছে। পলাশ নুহাসের হাত টেনে ধরলো। নুহাস শান্ত স্বরে বলল, সেটা তোর জানতে না হলেও হবে। বাই দ্য ওয়ে, তেলাপোকা সেকেন্ড হয়েছে, এই জন্য ওর মেজাজ খারাপ। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, আমি বলবো না। বলে কি হবে? তুই ওই ছেলেকে ধরে পিটাবি, তারপর তোর কিছু হবে না, কিন্তু সাফার তেলাপোকাকে করতে হবে। আর যেখানে তোদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তুই ইভেন শিওরও না ওর প্রতি তোর ফিলিংস কেমন। কে বলেছে আমি শিওর না? অয়নের থমথমে গলায় নুহাস থেমে গেল। পলাশ শান্ত স্বরে বলল, আর ইউ ইন লাভ? অয়ন উত্তর দিল না, তবে তার নীরবতা যেন তিন বন্ধুকেই বুঝিয়ে দিল অনেক কিছু। শিহাব শুধালো, এখন কি করবি? কিছুই করব না। সে আমার থেকে মুক্তি চায়, সেটাই হবে। আমি তাকে মুক্তই করে দিলাম।
আমার জীবন থেকে একটা জিনিস খুব করে শিখেছি আমি, কাউকে জোর করে নিজের করা যায় না, পরিণামে শুধু কষ্ট পেতে হয়। আমার দুঃখের ভার অনেক, আমি আর ভার সইতে পারবো না। তার যদি মনে হয় আমি বারে বারে তার কাছে গিয়েছি কারণ আমার উদ্দেশ্য তাকে জ্বালানো ছিল, তবে তাই হোক। এতকাল অয়ন শিকদার তার ছাড়াই থেকেছে, ভবিষ্যতেও তাই হবে। অয়ন শিকদার আর প্রাপ্তি মজুমদারের যাত্রা এখানেই সমাপ্ত। প্রাপ্তির জীবন 6 মাসে যেভাবে পাল্টেছিল, আজকাল সেই পরিবর্তনটা মূর্ছা গেছে। প্রাপ্তি ফিরে গিয়েছে আগের রোজনামচায়। ঘটনাহীন একঘেয়ে জীবন। কেউ উত্তক্ত করার মতো নেই, কেউ যত্ন নেবার নেই। সারাদিন না খেলেও কেউ বলে না ভালোবাসা খেয়েছো, অথবা কেউ বলে না প্রাপ্তি চল না আজকে আমরা একটু ঘুরে আসি। রাইসা এবং তার সম্পর্কের সমীকরণ বদলানোর সাথে সাথে অয়ন নামক মানুষটির সাথে সকল প্রকার সম্পর্কের ইতি টেনেছে প্রাপ্তি। এখনের জীবনে প্রাপ্তির কোনো বন্ধু নেই, তার সঙ্গী তার বই। ক্যাম্পাসের বাইরে বাড়ি ভাড়া নেওয়াটা হলো না। গণরুম থেকে 8 জনের রুমে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। যেহেতু প্রাপ্তি মেয়েদের মধ্যে প্রথম, তাই প্রথম তাকেই সিট দেওয়া হয়েছে। তবে মজার বিষয়, একই রুমে রাইসারও সিট পড়েছে। দুজনের মুখ দুজনকে দেখতেই হয়, শুধু তাদের মধ্যে কথা হয় না। প্রাপ্তি আগ্রহ প্রকাশ করে না। রুমের বাকি মেয়েগুলো তাদের ক্লাসমেট, অথচ কারোর সাথেই খুব একটা খাতির নেই। কেউ ভুলেও প্রাপ্তিকে কিছু শুধায় না, কারণ প্রাপ্তির আশেপাশে এক শীতল বাতাবরণ বিরাজ করে, তাই কেউ তাকে কিছু শুধাতেও সংকোচ করে। বাসায় তার রেজাল্টের সংবাদ দেওয়ার পর থেকে মা প্রতি মাসে 2-3 হাজার টাকা পাঠাচ্ছেন। অদ্রিতাকে পড়াতে যাওয়া হচ্ছে, কিন্তু মেয়েটা বারংবার অয়নের কথা জিজ্ঞেস করে। তার ধারণা অয়নের যাবতীয় খবরাখবর প্রাপ্তির কাছেই আছে। প্রাপ্তি একবার বলেছে, আমাকে ওনার কথা জিজ্ঞেস করবে না। অদ্রিতা তখনক্ষণ মুখ চেপে হেসে বলল, ঝগড়া হয়েছে বুঝি? প্রাপ্তি কথা বাড়ায়নি, তাই এক কথায় খালি বলে ভালো আছে। কিন্তু সত্যি বলতে প্রাপ্তি জানে না অয়নের খবর। তাদের দেখা হয় না, যদিও অয়ন এবং প্রাপ্তির ক্লাস সামনাসামনি, অথচ অয়নের সাথে দেখা হয় না। একদিক থেকে ভালোই হয়েছে, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে দেখা সাক্ষাৎ নিতান্তই অনর্থক বিষয়। ডিজিটাল লজিক ডিজাইন ক্লাসটা শেষ হতেই হুড়মুড় করে প্রথম বর্ষের ক্লাসে প্রবেশ করল কিছু পরিচিত মুখ। মোট 11 জন। 10 মিনিটের ব্রেক সময়টা একেবারে কবজা করে তারা ডায়াসের উপর উঠে দাঁড়ালো। প্রাপ্তি একেবারে প্রথম বেঞ্চের কর্নারে বসেছিল। 11 জনের মধ্যে 5টি মুখ অতি পরিচিত তার: আবরার, পলাশ, শিহাব, নুহাস এবং অয়ন। প্রাপ্তিদের ক্লাসের উদ্দেশ্যে আবরারই বলল, আগামী 10 তারিখ আমাদের নাইট, তোমরা নিশ্চয়ই জানো এটা। ক্লাসের সবাই নাইট উপলক্ষে 500 টাকা ব্যাংকে জমা দিবে, আর যারা যারা পারফর্ম করবে এখনই নাম লেখাবে। সেই অনুযায়ী স্লট সাজানো হবে। কোয়ালিটি ম্যাটার্স। আমরা এবছর 30-এর বেশি স্লট নামাবো না। যেহেতু তোমরা প্রথম বছর, তাই আমরা তোমাদের বেশি টাইম স্লট দিব। আর যারা পারফর্ম করবে না, প্রত্যেকে মাগরিবের পর ক্লাসে উপস্থিত থাকবে। ব্যাকগ্রাউন্ডের কাজে তোমাদের প্রয়োজন। যারা শহরে থাকো তারা 9টার শেষ বাসে করে রওনা দিতে পারবে। আমরা বাসের পারমিশন নিয়েছি। আই রিপিট, কেউ অনুপস্থিত থাকবে না। ব্যাকগ্রাউন্ডে নাম লেখাতে চাইবে এখনই নাম লেখাবে। আই রিপিট, কেউ অনুপস্থিত থাকবে না। আবরারের বক্তৃতার পর ক্লাসের মধ্যে উচ্ছ্বাসের লহর বইল। সকলের মধ্যে চাপা উত্তেজনা। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাপের মধ্যে এই অনুষ্ঠানগুলো সতেজ হাওয়ার মতো যেন। ধীরে ক্লাসে গুঞ্জন শুরু হলো। নুহার সবাইকে থামার ইশারা দিয়ে বলল, আজ 6:30টায় মিটিং হবে, সবাই আসবি। ক্লাসরুম খোলা থাকবে সবগুলো, আমরা পারমিশন নিয়েছি। অডিটোরিয়াম খোলা থাকবে, যাদের স্পিকার আছে নিয়ে আসবি। সোলো ডান্স, গ্রুপ ডান্স, গানের স্লট আছে। যদি কেউ স্লাইডে অভিনয় করতে চাস, সেই আইডিয়াগুলোও আনবি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ফ্যাশন শো, তার আইডিয়াও আনবি। তোদের কালচারাল সেক্রেটারি অয়ন ভাই, অয়নের কাছেই সবাই নিজের নাম লিখবি। অয়নের নাম শুনতেই প্রাপ্তির চোখ গেল অয়নের দিকে। সে নির্লিপ্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাটির দিকে তাকিয়ে আছে সে, অঙ্গভঙ্গিতে দায়সারা ভাব। কথা বেশিরভাগ আবরার এবং নুহাসি বলল। অয়ন চুপচাপ দাঁড়িয়েছিল, একবারও প্রাপ্তির দিকে তাকালো না। প্রাপ্তি এটাই চেয়েছিল। অথচ এতগুলো দিন পর অয়নকে দেখতেই অন্তঃস্থলের অদৃশ্য অস্থিরতাগুলো প্রকট হল। কিঞ্চিত সংকোচ হল, প্রাপ্তি চোখ সরিয়ে নিল। চোখাচোখি হলে অস্বস্তি বাড়বে বই কমবে না। প্রাপ্তির চিন্তাগুলো চিন্তায় থাকল, চোখাচোখি হল না। অয়ন পুরোটা সময় নিজের পায়ের দিকেই তাকিয়েছিল। শুধু যাবার সময় বলল, আমি যেন কাউকে মিসিং না পাই, মিটিংয়ে সবাই আসবি। সূর্যাস্ত হয়েছে অনেকটা সময়, পশ্চিম আকাশ লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে অম্বরের চাদরে কেউ লাল রং ঢেলে দিয়েছে। কি চমৎকার রক্তিম আকাশ! এই আলো মিশে গিয়ে রাত নামবে। মাগরিবের নামাজের পর সবাই উপস্থিত হল ক্লাসে। প্রাপ্তি এক প্রকার বাধ্য হয়েই এসেছে।
তার এসব নাইটের প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু 500 টাকা যখন দিতেই হয়েছে তাই উপস্থিত থাকাটাও উচিত। ব্যাকড্রপ টিম হয়েছে 15 জনের, কস্টিউম ম্যানেজমেন্টের টিম 20 জনের, মেকআপের আলাদা টিম তৈরি হলো, সাউন্ডের লোক আলাদা। একে একে স্লট বাছাই হচ্ছে, টাইম সিলেকশন হচ্ছে। প্রাপ্তিকে দুটো শর্ট ফিল্মের জন্য সিলেক্ট করা হলো। প্রাপ্তি সরাসরি বলল, আমি কিছুতেই অংশ নেব না। পলাশ জোর করতে চাইলে অয়ন তাকে থামিয়ে দিল। খুব শান্ত স্বরে বলল, ওকে ব্যাকড্রপ ডিপার্টমেন্টে দিয়ে দে। কথাখানা বলেই সে কাজে ব্যস্ত হয়ে গেল। প্রাপ্তি এক নজর তাকালো অয়নের দিকে। অয়ন বাকিদের সাথে কথা বলতে ব্যস্ত। কেউ দেখলে বিশ্বাস করবে না তাদের মাঝে কখনো কিছু ছিল। ব্যাকড্রপের সম্পূর্ণ কাজ আবরারের তত্ত্বাবধানে। স্টেজের ডিজাইনটা সেই করেছে। রাইসা আঁকাআঁকির কাজে খুব ভালো, তাই আবরার রাইসাকে ব্যাকড্রপ টিমের অনেকটা দায়ভার তাকে দিল। আবরার রাইসাকে ডিজাইনটা দেখালো। আবরার বলল, কর্কে শিটের উপরে এই ডিজাইন নামাতে পারবে? হ্যাঁ, কিন্তু ফেদারগুলো তো তুলো দিয়ে করতে হবে। তুলো দিয়ে হয় না, রং করতে পারবে না? আচ্ছা, ট্রাই করে দেখি। আচ্ছা, লিস্ট করো তুমি, আর কালকে আমার জন্য সময় বের করবে, আমরা জিনিসপাতি কিনতে যাব। রাইসা মাথা দোলালো। প্রাপ্তি আবরারকে বলল, ভাইয়া মিটিং কি শেষ? আমি হলে যাব। তখনই অয়ন দরাজ গলায় বলল, মিটিং এখনও শেষ হয়নি, তাই কেউ যাবে না। এক প্রকার বাধ্য হয়েই প্রাপ্তিকে বসতে হলো পুরোটা সময় একটি বারের জন্য তাদের চোখাচোখি হলো না। ব্যাকড্রপের সামগ্রী কিনতে শহরে এলো রাইসা এবং আবরার। যেহেতু ব্যাকড্রপের একাংশের পুরো দায়িত্বটা রাইসার, তাই তাকেই নিয়ে এলো সে। ধর্মতলা মন্দিরের পাশের চিপাগলি, সেখানেই সব রঙের সামগ্রী পাওয়া যায়। গলিটা খুবই সরু, একসাথে দুজন হাঁটা যায় না, তাই আবরার ঠিক নিজের পেছনে রেখে হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে থাকো, নয়তো হারিয়ে যাবে। রাইসা সব জড়তা ভুলে আবরারের রুক্ষ হাতখানার হাত রাখল। আবরার সামনে হাঁটছে, রাইসা পেছনে, তার নরম হাতখানা আবরারের হাতে। রাইসার হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু মিষ্টি। সব কেনাকাটার পর আবরার বলল, এখানে গরম রসগোল্লা পাওয়া যায়, খাবে? রাইসা মিষ্টি খায় না, কিন্তু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ খাবো। রিহার্সেল চলছে পুরো দমে। নাইটের জন্য আপাতত 17টা ডান্স পারফরমেন্স উঠছে। অয়ন দুটো নাচের স্লট রেডি করেছে, একটি গানের স্লটও আছে। দুটো নাচের মধ্যে একটি কাপল পারফরমেন্স। অডিটোরিয়ামে প্র্যাকটিস চলছে, স্পিকারে গান চলছে। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালারে, এই বুকের মাঝে আগুন জ্বলে, নিভে নারে জল ছিটালে, কবে দিমু গলায় মালারে, আরে কবে 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 আইবে পালারে, আরে দিমু গলায় মালারে মালারে মালারে। গানটিতে মোট 3টে কাপল। অয়নের পার্টনার বিন্তি, সে বরাবর নাচের মেয়ে, তাই অয়ন আর বিন্তির নাচের প্র্যাকটিস দেখার জন্যই অনেকে বসে আছে। শীষ বাজাচ্ছে, তালি দিচ্ছে, শুধু একজনের দৃষ্টি শীতল, এক দমবন্ধকর অনুভূতি গিলে এক কোণায় বসে রয়েছে। প্রাপ্তির ভীষণ বিরক্ত লাগছে, বিশেষ করে যখন গানের শেষে বিন্তি অয়নকে মালা পরিয়ে দিচ্ছে। এর মাঝে 4th ইয়ারের লাবিব ভাই বলে উঠলেন, আচ্ছা তোরা কি সোশ্যাল ডিস্টেন্স ডান্স করছিস? একটু ক্লোজে যা, এভাবে তো স্টেজে আটবি না, দেখা যাবে একটা কাপল পড়েই যাবে। অয়ন হাসির ছলে বলল, আমাদের সামনের রোতে স্যাররাও থাকবেন, আমাকে কড়া করে শাখাবাদ স্যার বলেছেন কোনো অশ্লীলতা যেন না হয়। আরে এগুলো তো বলেই, ফিলের ব্যাপার আছে না। আপনারা তো চলে যাবেন ভাই, ঠেকা তো আমাদের। শেষ প্র্যাকটিসে স্যাররাও আসবেন, খপাত করে টাকাগুলো নিয়ে নিলে আর নাইট উঠবে না ভাই। আর আমি তো আমার পীড়িতের গলায় মালাই পরাইনি, তাহলে ফিল দিয়ে কি করব? কথাটা যেন প্রাপ্তির দিকে বলল অয়ন। প্রাপ্তি সাথে সাথেই চোখ সরিয়ে নিল। লাবিব হার মেনে নিল, হাসতে হাসতে বলল, তাও ঠিক। এসবের মাঝে মজা নিচ্ছে নুহাস। সে একবার প্রাপ্তির কঠিন মুখটার দিকে তাকাচ্ছে, একবার অয়নের দিকে। পলাশ তাকে ধাক্কা দিয়ে বলল, এত ঘাড় নাড়ালে ঘাড় মোচকে যাবে। মোচকাক, কিন্তু শো তো এনজয় করতেই হবে। এই কয়দিনে যে অয়ন তার আগের ফর্মে চলে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আগের মতো তাকে ঘিরে রমণীদের আনাগোনা। অয়ন সবার সাথে হাসি মুখে কথা বলছে। কারোর কোনো সমস্যা হলেই সে অয়ন ভাইয়া বলে তার কাছে ছুটে আসছে, আর অয়ন হেসে হেসে তাদের সমস্যার সমাধান করছে। যেমন একটা গ্রুপ ডান্স উঠছে শুধু 1st ইয়ারের মেয়েদের, তাদের গান কাটার জন্য অয়নকে প্রয়োজন তাদের। এত মানুষ থাকতে অয়ন। এসব দেখলেই প্রাপ্তির পা থেকে মাথার চুল অবধি জ্বলে ওঠে। দাঁত কামড়ে এই বিরক্তিগুলো গিলে বসে আছে, বসে বসে কর্কের শীট ভাঙছে, কারণ এটাই এখন তার কাজ। ভাবতেও অবাক লাগে, এই তো মাসখানেক পূর্বেই ভালোবাসা ভালোবাসা বলে মাথা খেয়ে ফেলত লোকটি, অথচ এখন এমন একটা ভাব যেন সে তাকে কখনো চিনেও না। প্রাপ্তি তাকে কিছু জিজ্ঞেস করলেও অন্যকে দিয়ে উত্তর দেওয়ায়। প্রাপ্তি একটা ক্লিন ক্লোজার চেয়েছিল, অথচ এই ক্লিন ক্লোজারটাই তাকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে। মস্তিষ্ক মনকে দমাতে চাইছে বারবার, কিন্তু মন, সে দিকভ্রষ্ট হয়েছে। সে অয়ন নামক মানুষের এমন উদাসীনতায় বিরক্ত।
অয়নের এমন আচরণে এক সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। গত 6টা মাস সে নিছকি খেলনা ছিল। চিন্তায় ছেদ পড়ল আবরারের স্বরে। আবরার এসে শুধল, প্রাপ্তি, তুমি সিঙ্গারা খেয়েছ? প্রাপ্তি হালকা হেসে বলল, জি ভাইয়া, খেয়েছি। আমি এখানেই আছি, কোনো দরকার হলেই আমাকে ডাকবে, ঠিক আছে? জি ভাইয়া। আমি হেল্প করব তোমাকে? না হঠাৎ প্রাপ্তির চোখের সামনে আধার নেমে এলো। কেউ যেন তার চোখ চেপে ধরেছে। আকস্মিক ঘটনায় থতমত খেয়ে গেল প্রাপ্তি। প্রাপ্তির কথাটাও শেষ হয়নি, তার আগেই কেউ তাকে টেনে অডিটোরিয়ামের বাইরে নিয়ে এলো। যখন চোখ থেকে হাত সরল, তখন প্রাপ্তি আশ্চর্যে বিমূঢ় হয়ে গেল। অয়ন তাকে অডিটোরিয়ামের পেছনে নিয়ে এসেছে। দেওয়ালের সামনে দাঁড়িয়ে তার কাঁধের দুপাশে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখের দৃষ্টি অদরভুজ্য। প্রাপ্তি ভ্রান্ত স্বরে বলল, আপনি আমাকে এভাবে টেনে আনলেন কেন? অয়ন তার প্রশ্নের একেবারেই উত্তর না দিয়ে বলল, তুমি শুধু আমাকে দেখতে পারো না, তুমি শুধু আমার হতে পারো না,